থ্যাংক ইউ ভাই, জানি না। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রিসলিউশন থেকে কে আছেন? জাস্ট ইমরান আছেন? হ্যালো, ইমরান, আমরা কি স্টার্ট করতে পারি? এই যে চার এটা ইয়ে 5, এটা হচ্ছে 5। এখানে কত? 3 কোথায়? আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ মিলাও তো। পারছে? সবাই কাইন্ডলি মিউট হ্যালো থাকেন, যখন কোয়েশ্চেন করবেন তখন আনমিউট হয়ে কোয়েশ্চেন করেন। ম্যাম, ইমরান বলছিলাম। আমরা কি আর 5 আমরা মিনিট ওয়েট স্টার্ট করতে করবো। পারি? গ্রুপে মেসেজ ওকে, দিচ্ছি, যদি কেউ ওকে, জয়েন করে। ঠিক আছে, ওকে ম্যাম, ঠিক ঠিক আছে। আছে। ওকে।
इंसान को पहचानना ना बहुत आसान है। जितना ज्यादा पीक इंसान उसका उतना बड़ा सर्कल हो, एकदम शैलो सर्कल
ম্যাম, আমরা তাহলে আজকে স্টার্ট করতে পারি ম্যাম, প্লিজ। ওকে, তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সবার কাছে জানতে চাইবো আপনাদের এক একজনের একটু ব্রিফ ইন্ট্রোডাকশন। তো তার আগে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি ইশরাত জেবিন এসিএ, আমি একজন প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমার একটা সিএ ফার্ম আছে, এম হান্নান অ্যান্ড কোম্পানি। আমি সেখানে অ্যাজ এ পার্টনার প্র্যাকটিস করি। সো আপনাদের সাথে এই কোর্সে ইনশাল্লাহ আমি থাকবো। তো সবার একটু ব্রিফ ইন্ট্রোডাকশন, কে কোথায় আছেন, নাম কি একটু যদি বলেন। তারিকুল ইসলাম আমাদের সাথে আছেন, আপনি প্লিজ বলবেন আপনার একটা ইন্ট্রোডাকশন। তারিকুল ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম, শুনতে পাচ্ছেন আপনি? ওয়ালাইকুম সালাম, জি আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আমান গ্রুপে আছি, ভ্যাট ট্যাক্স ডিপার্টমেন্টে আছি আমি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। দেন রাশেদুল ইসলামকে দেখতে পাচ্ছি। রাশেদুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ। ম্যাডাম, আমি একটা গার্মেন্টস সেক্টরে আছি, অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স হিসেবে আছি। ওকে ওকে। আচ্ছা, আর আছেন মোহাম্মদ আলামিন, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আমিন সরকার। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভ্যাটেক্স ডিপার্টমেন্টে আছি। ওকে, আর আমি পাশাপাশি আইসিএম স্টুডেন্ট। আইসিএম এ কোন লেভেলে আছেন? কত মার্কস হয়েছে বা বাকি আছে? আমার 1000 মার্ক কমপ্লিট হয়েছে। 1000 কমপ্লিট হয়েছে। জি, আপনাদের তো 2000 না টোটাল? টোটাল 2000 আমাদের। ওকে ওকে। সো আমরা, ইমরান, আমরা মনে হয় স্টার্ট করে দেই। বাই দিস টাইম কেউ জয়েন করলে আমাদের সাথে জয়েন করবে, রাইট? আচ্ছা, কোর্স আউটলাইনটা কি আপনারা পেয়েছেন? আমাদের এই পুরো কোর্সে আমরা আসলে কোন কোন এরিয়া কভার করব, এটা আমাদের একটু ডিসকাশন করতে হবে, হ্যাঁ? আচ্ছা, আমাদের সাথে নয়ন হোসেন জয়েন করেছেন। নয়ন হোসেন, আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছিলাম। জি, আপনার নাম এবং ব্রিফ একটা ইন্ট্রোডাকশন আমরা জানতে চাচ্ছি। আহ, আমি নয়ন হোসাইন, অ্যাকাউন্টসে আছি, ইসমাইল স্পিনিং মিলস লিমিটেড। ওকে ওকে। আচ্ছা, আমাদের সিএ প্রফেশনাল কেউ কি আছেন? সিসি করা বা কোনো পার্ট কোয়ালিফাই করেছেন, এমনকি এই কোর্সে কেউ কি আছেন? আচ্ছা, নেই সম্ভবত। থাকলে তো রেসপন্স পেতাম। ওকে, আমি একটা স্ক্রিন শেয়ার দিয়েছি। এটা হচ্ছে আমাদের এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এন্ড কর্পোরেট গভর্নেন্স এর কোর্স আউটলাইন। তো আপনারা কি এটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ওকে, তো আমাদের এখানে 10টা মডিউল। প্রত্যেকটা মডিউল আমি ডিটেলসে আপনাদেরকে যখন ক্লাস নেব তখন বলবো। আজকে জাস্ট একটু আমরা ব্রিফ একটু জেনে রাখি। সো মডিউল 1 আজকে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমাদের কোর্সটার নাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এন্ড কর্পোরেট গভর্নেন্স। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসলে কিভাবে প্রিপেয়ার করতে হয় এটা যদি আমরা না জানি, আমরা অ্যানালাইসিসটা কিন্তু বুঝতে পারবো না। সো প্রিপারেশনের বা প্রেজেন্টেশনের বেসিক আইডিয়াটা আমরা আসলে এই ফার্স্ট মডিউল থেকে জানবো। দেন মডিউল 2 তে গভর্নেন্স, কর্পোরেট রেসপন্সিবিলিটি, সাস্টেইনেবিলিটি অ্যান্ড এথিক্স। যেহেতু আমাদের একটা সেকেন্ড পোর্শন বা আমরা একটা পোর্শন বলতে পারি আমাদের কোর্সের কর্পোরেট গভর্নেন্স এর উপরে। সো গভর্নেন্স আসলে বিষয়টা কি, কর্পোরেট রেসপন্সিবিলিটি, সাস্টেইনেবিলিটি এবং এথিক্স হচ্ছে গভর্নেন্স এর সাথে খুবই ইন্টার রিলেটেড কিছু বিষয়। সো এগুলো আমরা ব্রিফ একটা ইন্ট্রোডাকশন মডিউল 2 তে আমরা, আই মিন সেকেন্ড সেশনে আমরা হচ্ছে এটা কভার দিব। মডিউল 3, কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং পলিসিস, এস্টিমেটস অ্যান্ড এরর্স। সো মডিউল 3 তে আমরা আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা একটু ডেপথে, আইটেম বাই আইটেম, কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট জানার চেষ্টা করব এবং
কখনো যদি কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পলিসি চেঞ্জ হয়, কোনো এরর দেখা দেয়, সেটা কিভাবে রেকটিফিকেশন করতে হয়, সেটার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি, এটা সম্পর্কে আমরা জানবো। আমাদের এখানে যারা আছেন সবাই আই থিঙ্ক ইন্ট্রোডাকশন থেকে যেটা বুঝলাম যে ট্যাক্স ফ্যাট নিয়ে কাজ করেন অথবা অ্যাকাউন্টস ফাইন্যান্স নিয়ে কাজ করেন। আপনাদের জন্য এই কোর্সটা এবং আমাদের পুরো সিএফও কোর্সটাই আসলে খুবই ইম্পর্টেন্ট। কারণ ট্যাক্সটা আপনি তখনই ট্যাক্সের অ্যাসেসমেন্টটা বা প্রিপারেশনটা তখনই করতে পারবেন যখন একটা আপনার প্রপারলি প্রিপেয়ার্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার কাছে থাকবে। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যদি আপনি না বুঝতে পারেন বা কোনো এরর থেকে যায়, কোনো ভুল থেকে যায়, তাহলে ট্যাক্সের ক্যালকুলেশনেও ভুল থেকে যাবে। ওকে, মডিউল 4, ফাইন্যান্সিয়াল বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকাউন্টিং অ্যানালাইসিস। আমরা ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস কে বিজনেস স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন করব। যারা ছোটখাটো ব্যবসা করেন তাদের থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, ওনারা কিন্তু ওনাদের যে বিজনেস স্ট্র্যাটেজি সেটাকে ফাইন্যান্স অ্যাকাউন্টস এর সাথে অ্যালাইনড হিসেবে দেখতে চান। সো এই স্ট্র্যাটেজি এবং বেসিক কনসেপ্ট গুলা এবং অ্যানালাইসিস এর ওয়ে গুলা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আসলে মালিক পক্ষের সাথে এমপ্লয়ি পক্ষের কনফ্লিক্ট কখনোই দূর হবে না। ওকে, মডিউল 5, ইন্টারপ্রিটেশন অফ ফাইন্যান্সিয়াল রেশিওস। আমরা যারা বিজনেস বা কমার্সের স্টুডেন্ট, আমরা কিন্তু অনুপাত, কিছু অনুপাত বা রেশিও অ্যানালাইসিস কিন্তু অলরেডি আমরা এইচএসসি লেভেলে বা বিবিএ এমবিএ লেভেলে আমরা কিন্তু জানি, বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে আমরা যারা অ্যানালাইসিস করি টুকটাক বিষয়টা আমরা জানি। কিন্তু শুধু রেশিও বের করলেই হবে না, সেটার ইন্টারপ্রিটেশনও জানতে হবে। মানে কোন রেশিও কোন কোম্পানির ক্ষেত্রে, কোন সিনারিওর ক্ষেত্রে আসলে একটা কি রেজাল্ট দিচ্ছে, ভালো না খারাপ, না এটা থেকে আমি আশা করতে পারি নাকি এটা থ্রেট, এটা জানার জন্য মডিউল 5 সবাইকে এই ক্লাসটা মাস্ট করতেই হবে। মডিউল 6, কর্পোরেট গভর্নেন্স কোড। আমাদের কর্পোরেট গভর্নেন্স এর উপরে একটা কোড আছে যেটা বিসেক থেকে লিস্টেড কোম্পানির জন্য ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। আমরা একদম ডিরেক্ট আইনই পড়বো, বাট আইন তো একটু কঠিন। আমি চেষ্টা করেছি সেটাকে একটু ব্রেকডাউন করে স্লাইডের মাধ্যমে পয়েন্ট আকারে এক্সপ্রেস করতে। তো আমরা ওই ক্লাসে এটা দেখব। এবং কর্পোরেট গভর্নেন্স কোডটা বেশ বড়, দুইটা খুব বড় বড় কমিটির কথা সেখানে বলা হয়েছে। সো একদিনে তো আর আইনটা শেষ হবে না, মডিউল 7-এ চলে যাবে কমিটিগুলোর ডিটেলস ডিসকাশনটা। মডিউল 8, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাকাউন্টিং ডিস্টরশনস। আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করি বা অনেক সময় দেখা যায় প্রিপেয়ার্ড একটা অ্যাকাউন্টস, বাট সেটার মধ্যে নানান ধরনের ডিস্টরশন থাকে, মিসলিডিং ইনফরমেশন থাকে, বা অ্যাকাউন্টস বিভিন্ন ভাবে ম্যানিপুলেটেড হয়। সো এই বিষয়গুলো আমরা মডিউল 8-এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর মাধ্যমে জানি। মডিউল 9, অ্যানালাইজিং দ্য কোয়ালিটি অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে তো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলোই আমরা পাই। সো সেটা আসলে কোয়ালিটিফুল ইনফরমেশন কিনা বা কতটুকু কোয়ালিটি এনশিওর করছে, এগুলো আমরা মডিউল 9-এ ডিসকাস করব। মডিউল 10, ফোরকাস্টিং ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। ফোরকাস্টিং এর অনেক ব্রড মিনিং আছে, বাট আমরা এই ফাইনাল ক্লাস যখন হবে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আইটেম ধরে ধরে কিভাবে ফোরকাস্টিং করতে হয়, মানে বর্তমানের ডাটা থেকে আমরা কিভাবে ভবিষ্যতের একটা প্রেডিকশন করতে পারবো, এটা আমরা হচ্ছে মডিউল 10-এ ডিসকাশন করব। সো আপনাদের কারো কি কোনো কিছু বলার আছে? আমাদের সেশন গুলো কিভাবে কন্ডাক্টেড হবে, বা আপনাদের কারো কোনো এক্সপেকটেশন যদি থেকে থাকে আমি সেটা একটু জানতে চাই। যে কেউ বলতে পারেন। আচ্ছা, আমাদের সেশনটা আমি চাই যে আপনারা একটু পার্টিসিপেট করবেন। পার্টিসিপেটরি মানে কোয়েশ্চেন অ্যান্সারিং বিষয়টা থাকলে আমি সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি। আপনাদের যে কোনো কোয়েশ্চেন, আমাদের পড়াশোনা রিলেটেড বা আমাদের কোর্স রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আপনারা ক্লাসের মধ্যে আস্ক করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের আসলে এটাই ইচ্ছা যে আমরা যাতে আমাদের এই 10টা মডিউল শেষ করলে যাতে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে ভালো লেভেলে একটা অ্যানালাইসিস পাওয়া হয়, এটাই একটু আমার আসলে ইস্যু। ওকে, ওকে। আর কেউ, আর কেউ কিছু বলতে চাচ্ছেন?
তাহলে কি আমরা ডিসকাশনে চলে যাব? ওকে, আমরা আমার মনে হয় ডিসকাশনে চলে যাই। আজকে আমাদের মডিউল 1, আপনারা এটা পেয়েছেন তো, ডকুমেন্টটা কি পেয়েছেন? এই মাত্র যেটা শো করলাম, কোর্স আউটলাইনটা। জি না, পাইনি। আচ্ছা, ওকে, এটা পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের আজকের স্লাইড যখন আমি প্রোভাইড করব তখন এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। অর্গানাইজারদের কাছেও থাকে, তারা হয়তো কোনো কারণে এখনো দেয়নি। আমি একটা স্লাইড শেয়ার করেছি, এটা কি দেখা যাচ্ছে? জি, জি দেখা যাচ্ছে। এ জাস্ট এ সেকেন্ড। ওইটা ওয়ানটা তো মনে হয় চেঞ্জ হয়ে 18 হয়ে গেছে আইফারেস, না? নট ইয়েট, এটা হয়ে যাবে। এখনো পর্যন্ত কিন্তু আইএস 1ও অ্যাপ্লিকেবল আছে, ঠিক আছে? এটা ওকে। 18 হয়ে যাবে, আইএফআরএস 18 হয়ে যাবে, রাইট? সো প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। হ্যাঁ, আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এই কথাটা খুব শুনি। সো এটা আসলে জিনিসটা কি? ফাইন্যান্সিয়াল রিপোর্ট বলতে কি বুঝি, আপনাদের কি মনে হয়? ফাইন্যান্সিয়াল রিপোর্ট এই কথাটা আমরা খুব শুনি না, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল রিপোর্ট। এই বিষয়টা আসলে কি? যা মনে আসে বলতে পারেন, এখানে কোনো কারো কোনো পেনাল্টি নাই, কোনো ফাইন নাই। হ্যাঁ, কিছু মনে আসে না ফাইন্যান্সিয়াল রিপোর্টিং শব্দটা শুনলে? রাশেদুল ইসলাম, প্লিজ একটু বলেন যদি। সার্বিক মানে আর্থিক কন্ডিশন, লায়াবিলিটিস আচ্ছা, কেমন আছে, asset কেমন আছে, তারপর হচ্ছে আপনার risk কেমন আছে, সবকিছুর একটা ওকে, একটা পেজ দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে একটা প্রসেস। সেই প্রসেসের মাধ্যমে আমরা হচ্ছে আইডেন্টিফাই করি, মেজার করি, কমিউনিকেট করি ইকোনমিক ইনফরমেশনকে। হ্যাঁ, কাদের কাছে ইনফরমেশনটা দেই? টু আদার্স, সো দ্যাট দে মে মেক ডিসিশনস অন দ্য বেসিস অফ দ্যাট ইনফরমেশন অ্যান্ড অ্যাসেসেস দ্য স্টিওয়ারশিপ অফ এন্টিটিস ম্যানেজমেন্ট। অনেক কঠিন কঠিন শব্দ মনে হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা অ্যাকাউন্টস, আমরা সহজ কথায় যেটাকে অ্যাকাউন্টস বলি, সেটা আসলে পার্ট অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর ডেফিনেশনটা আসলে ভাস্ট, অনেক রকমের ফাইন্যান্সিয়াল রিপোর্ট হতে পারে। তার মধ্যে যেটা আইনে বলা আছে, আপনারা যদি কোম্পানিজ অ্যাক্ট পড়েন সেখানে দেখবেন যে সেখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলা হয়েছে, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, এগুলো প্রিপেয়ার করতে বলা হয়েছে। সো এগুলো আমরা কিভাবে প্রিপেয়ার করব? প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশনে ট্রানজেকশন হয়, ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন হয়। সেই ট্রানজেকশন গুলোই হচ্ছে ইকোনমিক ইনফরমেশন। সো এগুলোকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে, মেজার করতে হবে এবং কমিউনিকেট করতে হবে রিপোর্টের মাধ্যমে। কাদেরকে আমরা দেই সেই রিপোর্ট গুলো? অ্যানালাইসিস করে যারা ডিসিশন মেক করবে তাদেরকে আমরা দেই। এবং এই ডিসিশন মেকিং এর মাধ্যমে তারা কি করবে? ওই কোম্পানিতে বা ওই অর্গানাইজেশনের যে ম্যানেজমেন্ট, তারা তাদের কি প্রফিট আনতে পারছে তাদের রিসোর্স গুলোকে ইউজ করে, সেই বিষয়টা সম্পর্কে যারা ইউজার আছে ওনারা ধারণা নিবেন। আচ্ছা, আরেকটা রিপোর্টিং হয়, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট রিপোর্টিং। সো এটা মূলত ইন্টারনাল রিপোর্টিং ফর দ্য ইউজ অফ ম্যানেজমেন্ট অফ এ বিজনেস ইটসেলফ। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস আমরা নাম শুনছি না? এগুলো কিন্তু অ্যাকাউন্ট ফাইন্যান্সে যারা চাকরি করেন তারা তো অবশ্যই প্রিপেয়ার করে থাকেন। এই রিপোর্ট গুলো বাহিরে বা আমরা যদি বলি এক্সটার্নাল ইউজার যারা আছে তারা তুমি জানেন না, সুরেশ না, এগুলো তারা পরে আমি দেখতে পান। করতেছি, এগুলো সব আমার কাম শেষ করো। সেলিম মানে রেজা সাহেব, আপনি আমাদের সাথে জয়েন করেছেন, আপনি কি একটু ব্রিফ আপনার নাম এবং ইন্ট্রোডাকশন আমাদের সাথে শেয়ার করবেন? মোহাম্মদ সেলিম রেজা, ম্যাডাম, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। জি ম্যাডাম, আমি কোথায় আসলে আছেন আপনি? আমি একটা গার্মেন্টস সেকশন আছে। কি অ্যাকাউন্টসে নাকি ট্যাক্স ভ্যাট? আমি অডিট এন্ড অ্যাকাউন্টস আছি ম্যাম।
অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে। আপনি কি সিএ ব্যাকগ্রাউন্ডের কেউ? না না না। ওকে ওকে, আচ্ছা। তো আমরা ইন্টারনাল রিপোর্টিং যেটা আমরা করি এটাই হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সো ম্যানেজমেন্টের প্রয়োজন অনুযায়ী এটাকে টেইলর করতে হয়। ম্যানেজমেন্ট যদি বলে আমাকে শুধু তুমি 10 বছরের সেলস এর ডাটা দাও, তাহলে শুধু 10 বছরের সেলস এর ডাটা দিয়েই আপনাকে রিপোর্ট করতে হবে, কারণ ম্যানেজমেন্ট সেটা চেয়েছে, ম্যানেজমেন্ট হয়তো কোনো ডিসিশন মেক করবে। তো এটা হচ্ছে ম্যানেজমেন্টের নিড এবং তাদের প্রয়োজন অনুযায়ী। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল রিপোর্ট যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটার কিন্তু একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করে সেটা প্রিপেয়ার করতে হয়। কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস এর কোনো স্ট্যান্ডার্ড নাই, এটা ম্যানেজমেন্টের যেভাবে নিড হবে সেভাবে আপনাকে রিপোর্ট করতে হবে। রিকোয়ারমেন্ট টু প্রডিউস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা কেন এত কষ্ট করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব, কেন কোম্পানি এত টাকা খরচ করে ফাইন্যান্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট রাখবে, সেখানে কতগুলো এমপ্লয়িকে তাদের স্যালারি দিতে হয়, সো এত কষ্ট আসলে কেন করা? সো এটা কোম্পানির ক্ষেত্রে, সেটা পাবলিক কোম্পানি হোক প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক, এটা কোম্পানিজ অ্যাক্ট 1994-এ বলে দেওয়া আছে যে প্রত্যেকটা কোম্পানিকে একটা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে, এবং সেটা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আছেন তাদের দ্বারা অডিটেড হতে হবে। এই যে সিএ ফার্মে আমরা যারা আছি প্র্যাকটিস করি, আমরা অ্যাকাউন্টস গুলোকে কি করি, স্ট্যাটুইটরি অডিট করি। কেন করি? কোম্পানিজ অ্যাক্ট আমাদেরকে বলেছে যে এগুলো, এই অ্যাকাউন্টস গুলো আমাদের দ্বারা অডিটেড হতে হবে, এবং অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলোই কি করে, ট্যাক্সে যখন এনবিআর এ ইয়ে করা হয় না, জমা দেওয়া হয় ট্যাক্স রিটার্নের সাথে, তখন কি করে, সেই অডিটেড অ্যাকাউন্টসটাকে এনবিআর ধরে নেয় যে এই অ্যাকাউন্টসটাই ফাইনাল, এইটার উপরেই ট্যাক্সের অ্যাসেসমেন্টটা হয়। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? আমাদের এখানে ট্যাক্সের অনেকে আছেন। জি জি। ম্যাম, সঠিক সঠিক, এটাই সঠিক। ওকে, আচ্ছা। এটা তো গেল আমাদের লোকাল আইনের ক্ষেত্রে। এখন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, এইটা অনুযায়ী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। এই কথাটা আবার বলা আছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে সমস্ত আইন কানুন আছে তার মধ্যে। লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানি, আমরা কি এই বিষয়গুলো বুঝি? কোম্পানি তো অনেক রকম হতে পারে, তাই না? পাবলিক লিমিটেড হতে পারে, প্রাইভেট লিমিটেড হতে পারে, এবং যে সমস্ত পাবলিক লিমিটেড কোম্পানি আছে তাদের মধ্যে অনেকে আছে আহ, এই লিস্টেড, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিসেক, এবং আমরা জানি দুটা স্টক এক্সচেঞ্জ আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ। এখানে লিস্টেড হতে হয়। হ্যাঁ, লিস্টেড হওয়া মানে তাদের শেয়ার গুলো মার্কেটে সেল হবে, পারচেজ হবে। ঠিক আছে, যে কেউ সেটা সেল করতে পারবে, যে কেউ সেটা পারচেজ করতে পারবে। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শুধুমাত্র যারা কোম্পানির ওনার তাদের কাছেই শেয়ারগুলো থাকবে। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সব পাবলিক লিমিটেড কিন্তু আবার লিস্টেড না। সো যারা লিস্টেড তাদেরকেই আমাদের এই লিস্টিং এর যে কর্পোরেট গভর্নেন্স কোড, এটা মেনটেন করতে হয়। বাট কর্পোরেট গভর্নেন্স কোডটা আসলে এমন ভাবে ডিজাইন করা যেটা সমস্ত কোম্পানি, সমস্ত অর্গানাইজেশনের জন্য আসলে ফলো করতে পারলে একটা ভালো গভর্নেন্স সেখানে এস্টাবলিশ করা যায়। ওকে, সো আইএফআরএস ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আমাদেরকে বিসেক বলে দিয়েছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে আইএফআরএস ফলো করে। ইন কেস অফ আনইনকর্পোরেটেড এন্টিটিস, দ্যাট ইজ এনজিও, এনজিও কিন্তু কোনো ইনকর্পোরেটেড এন্টিটির মধ্যে পড়ে না। এনজিও তো আমরা বুঝি না সবাই, মানে নন প্রফিটেবল আর কি, নন প্রফিটেবল পারপাসে এস্টাবলিশড। সো এনজিও কি আবার, এনজিও রেগুলেশনস আছে কিছু, এনজিও ব্যুরোর নির্দিষ্ট কিছু ফরম্যাট আছে, FD4 আছে, সেগুলো মেনটেন করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয়। কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর এনজিওর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু সেম হবে না। আমরা যে স্ট্যান্ডার্ড বা যে অ্যাকাউন্টিং যে গাইডলাইন বা ফরম্যাট যেগুলো দেখবো, এগুলো কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য বা কোম্পানির জন্য বলতে পারি, বাট এনজিওর কিন্তু একটু ডিফারেন্স আছে, কারণ এনজিওর নেচার অফ বিজনেস তো ডিফারেন্ট। সেখানে গ্র্যান্ট আসে, গ্র্যান্টটা যে পারপাসে নেওয়া হয় সেই পারপাসে খরচ হয়। বাট অন্যান্য কোম্পানির যেমন রেভিনিউ থাকে, সেলস থাকে, হ্যাঁ, এখানে তো সেটার কোনো ব্যাপার নেই। সো অবভিয়াসলি এটা ডিফারেন্ট ফরম্যাটে হবে। However, incorporated NGOs must prepare their financial statement according to Companies Act 1994 and IFRS. যদি
এনজিওটা ইনকর্পোরেটেড হয়, ইন দ্যাট কেস এটা আবার কোম্পানির মতনই ট্রিট হবে। ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, এটা আম, আমরা যারা অডিটররা আছি এই টার্মটা আমরা অডিট রিপোর্টে ইউজ করে থাকি, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। এবং এই কোম্পানিজ অ্যাক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন আমরা অডিট করি তখন আমাদেরকে দেখতে হয় যে এটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে কিনা। আচ্ছা, ট্রু ট্রু মানে কি বলেন তো? ট্রু ট্রু মানে সত্য, মানে যেটা ফলস না সেটাই হচ্ছে ট্রু, তাই তো? সো দ্য ইনফরমেশন ইজ ফ্যাকচুয়াল অ্যান্ড কনফার্মস উইথ রিয়েলিটি, নট ফলস। যেই ইনফরমেশনটা ফ্যাকচুয়াল হবে, হ্যাঁ, ফ্যাকচুয়াল হবে এবং এটা কোনো মানে রিয়েলিটির সাথে ম্যাচ করবে, এখানে কোনো মিথ্যা ইনফরমেশন থাকবে না, তখন আমরা এটাকে ট্রু বলতে পারি। আচ্ছা, আর ফেয়ার, ফেয়ার মানে কি? ন্যায্য। ন্যায্য। সো এটা আমরা যদি একটু এক্সপ্লেইন করতে যাই তাহলে হচ্ছে আমরা একটা ইনফরমেশনকে তখনই ফেয়ার বলতে পারবো যখন এটা ফ্রি ফ্রম ডিসক্রিমিনেশন হবে। ডিসক্রিমিনেশন অ্যান্ড বায়াস থেকে যখনই ইনফরমেশনটা ফ্রি হবে তখনই আমরা এটাকে বলতে পারবো ফেয়ার ইনফরমেশন। আচ্ছা, আমাদের সাথে শরীফ উদ্দিন আহমেদ জয়েন করেছেন। সো আপনি একটু আপনার পরিচয়টা দেন, কোথায় আছেন? শরীফ উদ্দিন জি, আহমেদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি রিটায়ার্ড নেভি অফিসার। আমি এখন ওকে। আর কিছু করছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমরা খুবই গ্ল্যাড আপনাকে আমাদের কোর্সে পেয়ে। সো জি জি একটু আপনার পার্টিসিপেশন আমরা এক্সপেক্ট করি। জি আচ্ছা, সো ফেয়ার ইনফরমেশন হচ্ছে সেই ইনফরমেশনটা যেটা কোনো রকমের কোনো বায়াসনেস বা ডিসক্রিমিনেশন যেখানে থাকবে না। সো আমরা যখন অডিট করি তখন এই দুটো বিষয়ে আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রকাশ করে কিনা সেটাই আমরা আইডেন্টিফাই করার ট্রাই করি, ইনফরমেশনটা সত্য কিনা। অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা কি ইনফরমেশন দেখাই? অ্যাসেট আছে কিনা, অ্যাসেটটা অ্যাসেট সাইড লায়াবিলিটি এবং ইকুইটির সাথে ম্যাচ করে কিনা। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট হিসেবে দেখানো হয়েছে 100 কোটি টাকা। এখন এই 100 কোটি টাকার ডকুমেন্টস আসলে কোম্পানির কাছে আছে কিনা নাকি এটা ওভারস্টেট করছে, এগুলোই কিন্তু আমরা অডিটের মধ্যে যাচাই বাছাই করি। সো ইনফরমেশনটা ট্রু কিনা এবং ফেয়ার কিনা, এখানে কোনো ধরনের বায়াস আছে কিনা, ম্যানেজমেন্টের ম্যানিপুলেশন আছে কিনা, এগুলো আমরা কিন্তু আহ আমাদের মানে অডিটরদের মূলত এগুলোই দেখার বিষয় এবং সেভাবেই আমরা রিপোর্টিংটা করি। যদি দেখি যে না সব ঠিক আছে তাহলে আমরা বলি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ শো করছে। আদারওয়াইজ আমরা কিন্তু অ্যাকাউন্টস মাঝে মাঝে কোয়ালিফাইও করি যে যে এরিয়াতে আসলে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে না, সেটা যদি ম্যাটেরিয়াল ফিগার হয় সেগুলো আমরা মেনশন করে দিই যে এত নাম্বার নোটে এই ফিগারটা বলা আছে, যে ফিগারটার কোনো ডকুমেন্টেশন আমরা পাই নাই বা আমরা স্যাটিসফ্যাক্টরি না আমাদের অডিট প্রসেসে। ওকে, সো বেসিস অফ অ্যাকাউন্টিং, যারা আমরা অ্যাকাউন্টিং অ্যাকাউন্টস প্রিপেয়ার করব তো আমাদের এই বেস গুলো জানতে হবে। সো সবার প্রথমে যেটা সেটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিস আসলে কি বলে? বলে যে যখন ট্রানজেকশন গুলো অকার হবে তখনই এগুলোকে রিকগনাইজ করে ফেলতে হবে। আর একটু ইজি ল্যাঙ্গুয়েজে যদি আমরা বলতে যাই, ধরেন কোনো একটা প্রতিষ্ঠানে সেলস হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে ক্রেডিট সেল হয়। হ্যাঁ, ক্যাশ সেলস কিন্তু কম হয়, দেখা যায় ক্রেডিট সেলস এর পরিমাণটা অনেক বেশি থাকে। সো এই ক্রেডিট সেলস যখন হবে তখনই অ্যাকাউন্টিং এর এই অ্যাক্রুয়াল বেসিসে বলেছে যে যখন সেলসটা হয়ে যাবে তখনই আমাকে এটা অ্যাকাউন্টসে বুক করতে হবে। আমি অপেক্ষা করব না যে এটার টাকা আমি কবে পাবো। আমি টাকা 1 বছর পরে পেতে পারি, 6 মাস পরে পেতে পারি, ক্রেডিট টার্ম অনেক সময় 2 মাস থাকে, অনেক সময় 3 মাস থাকে, 1 মাস থাকে। সো ক্রেডিট টার্ম বা তারপরেও যদি আরো বেশি সময় লাগে, টাকা কালেকশনের জন্য আপনি অপেক্ষা করবেন না, যখন ট্রানজেকশনটা ঘটবে সেলসটা হবে তখনই আপনি রেকর্ড করবেন। সিমিলার টু পারচেজ, আপনি ধারে আপনার সাপ্লায়ার কাছ থেকে কিনে আনতে পারেন, আহ তো আপনি সেটা হয়তো তাকে 6 মাস পরে টাকাটা দিবেন। তো যখন টাকা দিবেন তখন আপনি তখনকার জন্য ওয়েট করবেন না, যখন ঘটনাটা ঘটবে পারচেসটা আপনি যে পিরিয়ডে করেছেন ওই পিরিয়ডেই বুক করতে হবে।
এটাই হচ্ছে অ্যাক্রুয়াল বেসিসের মূল কথা। ক্যাশ বেসিস হচ্ছে সম্পূর্ণ উল্টা, অর্থাৎ যখন ক্যাশ ইমপ্যাক্ট হবে, যখন আপনি কোনো ক্যাশ ইনফ্লো হবে বা আউটফ্লো হবে, শুধুমাত্র তখনই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাবেন। সো এটা কিন্তু আমাদের আইএফআরএস অ্যালাউ করে না, ঠিক আছে? আইএফআরএস অ্যাক্রুয়াল বেসিসটাকে অ্যালাউ করে, এবং আমাদের যে লোকাল ল, ইন্টারন্যাশনাল ল, কোনোটাই এই ক্যাশ বেসিসটাকে অ্যালাউ করে না। ব্রেকআপ বেসিস, আচ্ছা, ব্রেকআপ বেসিসটা বোঝার জন্য আগে বুঝতে হবে যে এন্টিটিটা বা আমাদের যে অর্গানাইজেশনটা সেটা কোন অবস্থাতে আছে। ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ অনেক কোম্পানিতেই আমরা দেখতে পাই। কিছু কিছু ইন্ডিকেশন আছে, যে যেই ইন্ডিকেশনে আপনি বুঝতে পারবেন যে আগামী 1 বছরের মধ্যে আপনার কোম্পানিটা আহ এটা কি ডিজলভ হয়ে যাবে, নাকি কোম্পানিটা এটা সাস্টেইন করবে। যেমন আমি আহ, বলতে পারি যে ধরেন ক্যাশ ফ্লো ডিফিকাল্টিস খুব কোন একটা অর্গানাইজেশনের আছে, তার ক্যাশের বর্তমান অবস্থা ভালো না, এবং হতে পারে যে সে কোনো লোন নিয়েছিল, লোন ডিফল্টার হয়েছে, তার লোন এক্সটেনশন দরকার, বাট ব্যাংক তাকে লোন এক্সটেনশন দিচ্ছে না। আরো নানান ঘটনা ঘটতে পারে, তার হয়তো মেজর কাস্টমার ব্যাংক্রাফট হয়ে গেছে, সেখানে হয়তো সে কোটি কোটি টাকা ধারে ট্রানজেকশন হয়েছে, সেখান থেকে কোটি কোটি টাকার বিল সে পাওয়ার কথা। বাট যখন কাস্টমার ব্যাংক্রাফট হয়ে যায়, তখন তার কাছ থেকে তো আসলে কোটি কোটি টাকা তো দূরের কথা, অল্প কিছু অ্যামাউন্টও পাওয়া যায় কিনা সেটাও আসলে ডাউটফুল হয়ে যায়। তো এরকম হতে পারে, নানান কেস থাকতে পারে। তো এই সমস্ত সিচুয়েশনের উপরে বেস করে আপনি দেখলেন আপনার কোম্পানিটা আসলে 1 বছর পর্যন্ত আসলে সাস্টেইন করবে না। এখন তখনকার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপারেশনের জন্য আপনাকে এই ব্রেকআপ বেসিসটাকে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা ফ্রেমওয়ার্ক এরা বলেছে যে আপনি ব্রেকআপ বেসিসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন। তো এখানে অ্যাসেট গুলোকে দেখাতে হবে কারেন্ট হিসেবে, অ্যাসেট এবং লায়াবিলিটিস বোথ, যেহেতু আপনার কোম্পানিটা 1 বছরের মধ্যে কি হবে, 1 বছরের মধ্যে এটা ডিজলভ হয়ে যাবে, তো আপনার নন কারেন্ট বলতে কিছু থাকবে না, আপনার সবই কারেন্ট। এবং অ্যাসেট গুলোকে ভ্যালুয়েশন করতে হবে রিকভারেবল ভ্যালুর বেসিসে। আপনার বুকস অফ অ্যাকাউন্টস এ দেখানো আছে 50 লাখ টাকা, বাট আপনি জানেন ওই অ্যাসেটটা যদি আপনি বাজারে বিক্রি করে দেন, সেখান থেকে আপনি 40 লাখ টাকার মতো পেতে পারেন। সো রিকভারেবল ভ্যালুতে আপনাকে ওই অ্যাসেটের ভ্যালুটা দেখাতে হবে। যদি বুকস অফ অ্যাকাউন্টস এ হায়ার ভ্যালু থাকে, সেটাকে রাইট অফ করে ফেলতে হবে। গোয়িং কনসার্ন বেসিস, ব্রেকআপ বেসিস ছাড়া নর্মাল কেসে যেই বেসিসটা আমরা দেখতে পাই, এটাকে গোয়িং কনসার্ন বেসিস বলে। আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, সো ওরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নামে একটা ফ্রেমওয়ার্ক দিয়েছে আমাদের অ্যাকাউন্টস প্রিপারেশনের জন্য। সো সেই সেই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের বেসিসে এটাকে আন্ডারলাইন অ্যাজাম্পশন বলে নেওয়া হয়। তার মানে যত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন হয় বা আমরা নর্মালি যেগুলোকে দেখতে পাই, সবই কিন্তু গোয়িং কনসার্ন বেসিসে, এবং এটা হচ্ছে একটা আন্ডারলাইন অ্যাজাম্পশন। মনে থাকবে, আপনাদের কিন্তু এক্সাম হবে কোর্স শেষে, জানেন তো। সো এই প্রত্যেকটা সেশনে যা যা বলবো আপনারা পারলে নোট রাখবেন, এবং রেকর্ডিং আপনাদেরকে দেওয়া হয়, বাট স্টিল আমি আপনাদেরকে প্রেফার করবো যে আপনারা একটু নোট রাখবেন, হাতে কলমে কিছু লিখে রাখবেন। এগুলো কিন্তু এক্সামে আসবে। হ্যাঁ, আমার স্লাইড আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, স্লাইড গুলো পড়বেন। স্লাইডে যেগুলো হাইলাইট করা আছে, বোল্ড করা আছে, এই এরিয়াগুলোই মূলত এক্সামে, যদি আপনারা এই এরিয়াগুলো যদি পড়তে পারেন, দেন এক্সামের জন্য আপনাদের খুব ভালো একটা প্রিপারেশন হবে। এবং শুধু এক্সাম না, আমাদের মূল ফোকাস থাকবে তো সবার প্রফেশনালি যাতে আপনারা ডেভেলপ করতে পারেন, স্কিল ডেভেলপড হয়। তো সেই সমস্ত এরিয়াতেও এইখানে যেগুলো বোল্ড করা বা আমরা যেগুলো ডিসকাশন করব, এই সমস্ত এরিয়াগুলো কিন্তু আপনাদের জানতে হবে। আদারওয়াইজ আমাদের কোর্সের পারপাসও সার্ভ হবে না, আপনাদের যে এত কষ্ট করে আসা এটাও কিন্তু ফ্রুটফুল হবে না। এবং যে কোনো কিছু বুঝতে না পারলে কোশ্চেন করবেন। হ্যাঁ, যখন ডিসকাশন হয় তখনও কোশ্চেন করতে পারেন। পরবর্তী ক্লাসে আমরা যখন আগের ক্লাস সম্পর্কে জানতে চাইবো যে কারো কোনো কোয়েরি আছে কিনা, তখন কোশ্চেন করতে পারেন। আর খুব প্রেজেন্ট থাকার ট্রাই করবেন, কোনো কারণে কোনো ক্লাস মিস দেওয়া যাতে না লাগে, সেভাবে আগে আগে ভাগে প্রিপেয়ার্ড হয়ে থাকবেন। ওকে,
সো এই আন্ডারলাইং অ্যাজাম্পশন হচ্ছে গোয়িং কনসার্ন বেসিস। Going concern is the assumption that the entity will continue in operational existence for the foreseeable future. এখন ফোরসিয়েবল ফিউচারটা বলতে সাধারণত মিনিমাম 1 বছর পিরিয়ডকে বোঝায়। ঠিক আছে, যেটা আমি ব্রেকআপে বলছিলাম, ব্রেকআপ বেসিস ডিসকাশনের সময় বলেছিলাম যে 1 বছরের মধ্যে কোম্পানি ডিসলভ হয়ে যাবে। আর গোয়িং কনসার্নটা হচ্ছে উল্টো, যে অ্যাটলিস্ট 1 বছর পর্যন্ত টিকবে, এবং এর থেকে বেশি তো অবশ্যই। আচ্ছা, সো এই আমাদের IS-1 প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্যারা 25-এ বলা হয়েছে an entity should prepare its financial statements on going concern basis unless the entity is being liquidated or has ceased trading or the directors have no realistic alternative but to liquidate the entity to cease trading. অর্থাৎ কোনো এন্টিটি মানে হচ্ছে অর্গানাইজেশন, হ্যাঁ, সেটা কোম্পানি হতে পারে, প্রোপাইটারশিপ হতে পারে, পার্টনারশিপ হতে পারে। সো এই এন্টিটিটা লিকুইডেটেড হয়ে যাবে, মানে ডিসলভ হয়ে যাবে, অথবা যারা ম্যানেজমেন্ট বা ডিরেক্টর তাদের আর কোনো অপশন নাই এটাকে ডিসলভ করে দেওয়া ছাড়া। ঠিক আছে, সো এই দুটো ক্ষেত্র ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে গোয়িং কনসার্ন বেসিসটা অ্যাপ্লাই করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। সো এক্ষেত্রে আমরা অ্যাকাউন্টসে দেখাই না, অনেক রিসিভেবল দেখাই, পেয়েবল দেখাই, আবার অ্যাসেট গুলোকে নন কারেন্ট, কারেন্ট এভাবে ভাগ করে করে ক্লাসিফাই করে করে দেখাই। সো এগুলোই আসলে মূলত এই গোয়িং কনসার্ন বেসিসটাকে আমরা চিন্তা করি দেখে এভাবে রাখি। নন কারেন্ট অ্যাসেট মানে কি, নন কারেন্ট লায়াবিলিটি মানে কি, সেটা মোর দেন 1 ইয়ার পর্যন্ত থাকবে কোম্পানিতে। একটা বিল্ডিং, অফিস বিল্ডিং, সেটা কি একদিনেই শেষ হয়ে যাবে? তা তো না, এটা কিন্তু বছরের পর বছর রয়ে যাবে, এবং কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টসে, ব্যালেন্স শিটে সেটা কিন্তু অনেকদিন সাস্টেইন করবে। এই জন্য এটাকে নন কারেন্ট অ্যাসেট হিসেবে দেখানো হয়। কাইন্ডলি মিউট থাকেন, কোনো কোয়েশ্চেন করতে হলে আনমিউট হয়ে কোয়েশ্চেন করেন। আই থিংক সেলিম রেজা, আপনার এখান থেকে সাউন্ড আসছে, কাইন্ডলি মিউট থাকেন। ওকে, ম্যাটেরিয়ালিটি। হোয়াট ইজ ম্যাটেরিয়ালিটি? এটা আমরা যারা অডিট প্রফেশনে আছি আমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, বাট বাকি সবাই যারা আছেন আপনারাও একটু মনোযোগ দিয়ে শোনেন, কারণ এটা কিন্তু কনসেপ্টটা কিন্তু সবার জানা থাকার দরকার। সো ম্যাটেরিয়ালিটি বলতে আসলে কি বোঝায়? আমাদেরকে জানতে হবে মিস স্টেটমেন্টস। হ্যাঁ, মিস স্টেটমেন্ট মানে হচ্ছে ভুল স্টেটমেন্ট, ভুল একটা ইনফরমেশন আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো কারণে ঢুকে গেছে, বা কোনো একটা জরুরি ইনফরমেশন বাদ পড়ে গেছে। বাদ পড়তে পারে না, 12 মাসের 12টা স্যালারির অ্যামাউন্ট আসার কথা, 11 মাসের স্যালারি দিয়ে আপনি অ্যাকাউন্টস প্রিপেয়ার করেছেন, তাহলে তো সেটার মধ্যে অলরেডি একটা মাস গ্যাপ করে পড়ে গেছে। সো ওমিশনটাও কিন্তু এক ধরনের মিস স্টেটমেন্ট। সো মিস স্টেটমেন্টস আর কনসিডার্ড টু বি ম্যাটেরিয়াল। ওই সমস্ত ভুলগুলোকে আমরা ম্যাটেরিয়াল বলবো if they individually or in the aggregate could reasonably be expected to influence the economic decision of users taken on the basis of financial statement. অর্থাৎ আপনি তখনই একটা ভুলকে ম্যাটেরিয়াল বা বড় ধরনের ভুল বলতে পারবেন যখন সেটা একা একা বা অন্য আরো কয়েকটা ভুলের সাথে একত্র হয়ে কি হবে, যারা ইউজার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে যারা ডিসিশন নেন তাদের ডিসিশনকে ইনফ্লুয়েন্স করবে। অনেক কঠিন মনে হচ্ছে তাই না? সহজ করে বোঝানোর ট্রাই করি। আহ যেটা বলছিলাম যে 11 মাসের স্যালারি দিয়ে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেছেন। সো দেখা গেল আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রফিট অ্যান্ড লসে আপনি এক্সপেন্স কম দেখিয়েছেন, যে কারণে প্রফিট শো করছে, নেট প্রফিট শো করছে। এখন ওই যে যে 1 মাসের স্যালারি আপনি বাদ রেখেছিলেন ওটা যদি আপনি আহ আনেন, হ্যাঁ, তাহলে এক্সপেন্স বেড়ে গেলে সিচুয়েশন এমনও হতে পারে প্রফিট তো কমবেই, এমনও হতে পারে প্রফিটটা লসে কনভার্ট হয়ে যেতে পারে। এরকম হতে পারে না? অনেক সময় কিন্তু হয়। হ্যাঁ, ধরেন পারে। আপনার খুব কম প্রফিট ছিল, হয়তো 50,000 টাকার একটা প্রফিট ছিল। এখন আপনি যখন ইয়েটা নিয়ে আসলেন, স্যালারি এক্সপেন্সটা নিয়ে আসলেন, সেটার উপর ট্যাক্স চার্জ হলো, তো সবকিছু মিলে দেখা গেল যে আপনার প্রফিট এখন আর নাই, এখন এটা কোন একটা নেট লস শো করছে। তো আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা পড়ে বা যারা অ্যানালাইসিস করে, কারা করে?
আমরা ধরেন শেয়ার কিনবো ওই কোম্পানির, তার মানে আমরা অ্যানালাইসিস করব। আর কোনো একটা শেয়ার কেনার সময় আমরা তো কোম্পানিটার একটু অ্যানুয়াল রিপোর্ট নেই, একটু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো দেখি যে কোম্পানিটা প্রফিটেবল কিনা। ইনভেস্ট করার আগে আমরা এরকম করি না? সো আমরা যারা ইউজার আছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করব, আমরা দেখলাম প্রফিট, প্রফিট দেখে আমি ইন্টারেস্টেড হলাম যে ঠিক আছে কোম্পানির আমি শেয়ার কিনবো। কিন্তু আসল ইনফরমেশন যেটা, সেটা যদি ওরা দেখাতো তাহলে এটা প্রফিট না হয়ে লস হয়ে যেত। এবং কোনো লস এন্টিটিতে কেউ কি ইনভেস্ট করতে চায়? আপনি কোনো একটা কোম্পানি লসে আছে, সেটা শেয়ার কিনতে চাইবেন? অবশ্যই না। না ম্যাম। সো এই ইনফরমেশনটা হচ্ছে ম্যাটেরিয়াল ইনফরমেশন, ঠিক আছে, যেটা ইউজারের ইকোনমিক ডিসিশনকে ইনফ্লুয়েন্স করছে। আচ্ছা, এখন এটাকে আমরা কিভাবে মেজার করব? হ্যাঁ, তো এটা অ্যাকাউন্টিং বা অডিটিং স্ট্যান্ডার্ডে কিন্তু অ্যাবসোলিউট কোনো মেজারের কথা বলে নাই, বাট ট্রেডিশনালি কিছু বেঞ্চমার্ক আছে। আমরা কিছু বেঞ্চমার্কের উপরে বেস করে এই ম্যাটেরিয়ালিটিটাকে টেস্ট করি। সেটা ধরেন রেভিনিউ, হ্যাঁ, রেভিনিউ বা সেলস যে ফিগারটা থাকে সেটার 0.5 to 1%। আমরা ধরে নেই, ধরেন রেভিনিউ আছে কত ধরা যায় বলেন তো? 100 কোটি, ঠিক আছে। রেভিনিউ আছে আমরা ধরলাম 100 crore। সো এটার 1% কতখানি হবে? 1 crore। সো এই 1 crore, আপনি যে একটু আগে আমরা একটা ভুলের কথা বলছিলাম, সো এই ধরনের ভুল যদি 1 crore হয়, সেটাকে আমরা বলবো এটা বড় ধরনের ভুল, এটা ম্যাটেরিয়াল ইনফরমেশন। আচ্ছা, সো প্রফিটের উপরে বেস করেও এটা বের করা যায়। হ্যাঁ, প্রফিট মানে প্রফিট তো অনেক রকমের হয়। প্রফিট বিফোর ট্যাক্সের উপরে আমরা সাধারণত 5% to 10% এই অ্যামাউন্টটা যখন আসে, ওই ভুলটার সাইজ আমরা দেখি যে এটা প্রফিট বিফোর ট্যাক্সের 5% বা তার বেশি হচ্ছে, তখন এটাকে আমরা ম্যাটেরিয়াল বলি। আবার অ্যাসেটের উপরে বেস করেও এই ম্যাটেরিয়ালিটি বের করা যায়, সাধারণত টোটাল বা গ্রস অ্যাসেটের 1 to 2%। এগুলো কিন্তু রেঞ্জ, এবং এগুলো কিন্তু ফিক্সড না, এটা হচ্ছে ট্রেডিশনাল বেঞ্চমার্ক। এমনও হতে পারে সবগুলোর বেসিসে আপনি তৈরি করে একটা অ্যাভারেজ করে ফেললেন, সেটাও কিন্তু হতে পারে। আচ্ছা, সব ইনফরমেশন আমরা কিন্তু আসলে বাই ফিগার ম্যাটেরিয়াল বলতে পারবো না। কিছু কিছু ফিগার যদি ছোট হয়, বাই নেচার সেগুলো কিন্তু ম্যাটেরিয়াল হতে পারে। এরকম একটা খুব কমন এক্সাম্পল হচ্ছে ডিরেক্টরস রিমুনারেশন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনারা সব স্টেটমেন্টে না পেলেও কিছু কিছু জায়গাতে এই হেডটা পাবেন, এক্সপেন্স হিসেবে ডিরেক্টরস রেমুনারেশন নামে একটা হেড আপনারা পাবেন। ডিরেক্টররা সাধারণত কারা? কোম্পানির ওনার, তারা কোম্পানির শেয়ার হোল্ডার। সো তাদের সাথে কোম্পানির যে ডিলিংস, এগুলোকে এগুলো যদি পরিমাণ কমও হয়, তারপরেও এগুলো কিন্তু ম্যাটেরিয়াল ইনফরমেশন, যারা ইউজার তাদের জানা প্রয়োজন। এক্সাক্ট অ্যামাউন্টটা কত টাকা ফি নিয়েছে কোন ডিরেক্টর, হ্যাঁ। সো এগুলো কিন্তু বাই নেচার এই ইনফরমেশন গুলো কিন্তু ম্যাটেরিয়াল। টাইপস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু অনেক রকমের হতে পারে। কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হতে পারে, সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হতে পারে, ইন্টেরিম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হতে পারে। এটার জন্য আবার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 34 একটু ডিফারেন্ট স্ট্যান্ডার্ড বলেছে। ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হতে পারে। আচ্ছা, গ্রুপ অফ কোম্পানিজ আছে না বাংলাদেশে? তো এখন গ্রুপের শেষ নাই, প্রচুর গ্রুপ অফ কোম্পানিজ আমরা দেখতে পাই। সো এই সমস্ত গ্রুপে দেখা যায় একটা মাদার কনসার্ন থাকে, বা যেটাকে আমরা হোল্ডিং কোম্পানি বলি, এবং তার অনেকগুলো সিস্টার কনসার্ন বা সাবসিডিয়ারি কোম্পানি থাকে, অ্যাসোসিয়েট কোম্পানি থাকে। সো পুরো গ্রুপ অ্যাকাউন্ট যদি কেউ প্রিপেয়ার করে, সেটাকেই বলে কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আবার আলাদা আলাদা যে কনসার্ন গুলো, সেগুলোর কিন্তু ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয়। আবার অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ছাড়াও বছরের অনেক সময় কোয়ার্টারলি, হাফ ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয়, এগুলোকেই ইন্টারিম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে। কম্পোনেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সেটের মধ্যে আমরা সাধারণত 5টা কম্পোনেন্ট দেখতে পাই। মোস্ট কমন ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে ব্যালেন্স শিট। সো ব্যালেন্স শিটটাকে আবার এখন যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যাচ্ছে, এখানে তারা সুন্দর একটা নাম দিয়েছে, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। সো আমরা এই স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এই নামটাই সবখানে ব্যবহার করার
চেষ্টা করব। মানুষের একটা একটা থাকে ভালো নাম, একটা থাকে ডাক নাম। সো ব্যালেন্স শিটটা হচ্ছে ডাক নাম, আর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা হচ্ছে ভালো নাম। তো আমাদের এটা মনে থাকবে না? মনে থাকবে? জি ম্যাম, থাকবে থাকবে। এটা মনে রাখতে হবে, হ্যাঁ। এগুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আপনারা যখন আবার ইন্টারভিউ দেন না কোম্পানিতে, বিভিন্ন কোম্পানিতে চাকরি সুইচ করতে চান, তো ইন্টারভিউয়ে যদি আমাদের প্রফেশনের মানুষজন থাকে, তারাও কিন্তু এই জায়গাগুলোতে চাইবে আপনি ভালো নামটা বলেন। হ্যাঁ, ব্যালেন্স শিট তো কমন, বাট এই নতুন নামটা, তাহলে তারা বুঝবে যে আপনি আপডেটেড স্ট্যান্ডার্ড সম্পর্কে জানেন। আচ্ছা, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, এটা হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট। হ্যাঁ, সো এটাকে আবার এক সময় ইনকাম স্টেটমেন্ট বলা হতো। তো এখন এটাকে আর ইনকাম স্টেটমেন্ট বলে না, এখন এটাকে বলে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। নাম্বার 3, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। এই স্টেটমেন্টের মধ্যে যারা কোম্পানির শেয়ার হোল্ডার, তারা কি করেন? কোম্পানির শেয়ার হোল্ডাররা শেয়ারে ইনভেস্ট করেন, অ্যাডিশনাল শেয়ার অনেক সময় ইস্যু করেন, অনেক সময় ডিভিডেন্ড নেন। তো এই ইনফরমেশন গুলো এই চেঞ্জেস ইন ইকুইটির মধ্যে থাকে। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ, ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো, এই ইনফরমেশন গুলো থাকে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ এর মধ্যে। এবং ফাইনালি নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই নোটসটা আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পলিসি নোট এবং আরেকটা হচ্ছে ওয়ার্কিং নোট। সো পলিসি নোটের মধ্যে যত অ্যাকাউন্টিং পলিসিস আছে, এগুলো একটা ব্রিফ ডিসকাশন থাকে। আর ওয়ার্কিং নোটস এর মধ্যে এই যে যে আমরা এতগুলো কম্পোনেন্ট এতক্ষণ জানলাম না, প্রফিট এন্ড লস এবং ফাইন্যান্সিয়াল পজিশন, এগুলোর যে ফাইন্যান্সিয়াল ফিগার, এগুলোর ওয়ার্কিং গুলো থাকে ওয়ার্কিং নোটের মধ্যে। আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখি নাই এমন কেউ কি আছে এখানে? অ্যাকাউন্টস দেখি নাই কখনো? কেউ আছি আমরা? অডিট জি না, রিপোর্ট সবাই বা দেখছি। অ্যানুয়াল রিপোর্ট, এগুলো তো আমরা সবাই দেখেছি। অডিট রিপোর্টের মধ্যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা থাকে। তার মানে আমরা সবাই কিন্তু কম বেশি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে জানি। বাট এখন আমরা কি করব? অ্যানালাইসিসের জন্য আরেকটু রিভাইজ করে যাব যে আসলে স্টেটমেন্টের মধ্যে কোথায় কি আছে। একটা গ্ল্যান্স দেখলে তো আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো জাস্ট পিক করি, কিন্তু আসলে এটা কিভাবে প্রিপেয়ার করা হয়, এই প্রসেসটা না জানলে বা বেসিক আইডিয়াটা না জানলে, দেন আসলে অ্যানালাইসিসটা 100% আপনি ঠিকভাবে করতে পারবেন না। ওকে, আইডেন্টিফিকেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কিভাবে আইডেন্টিফাই করব আমরা কোন কোম্পানির স্টেটমেন্ট? সবার প্রথমে কোম্পানির নাম থাকবে। কোম্পানির নাম দেখে আমরা আইডেন্টিফাই করব এটা আসলে কোন কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এবং নিচে লেখা থাকবে যে কোন টাইপের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা কি অ্যানুয়াল নাকি কনসলিডেটেড নাকি ইন্টেরিম, সেগুলো লেখা থাকতে হবে। কোন পিরিয়ডের জন্য এটা, সেটা মেনশন করতে হবে। ফর দ্য ইয়ার এন্ড ডেট এখানে দেওয়া আছে, ফর এক্সাম্পল 31 ডিসেম্বর 2018। আচ্ছা, এখন বাংলাদেশে যে সমস্ত কোম্পানিগুলো আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু জুলাই টু জুন হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার, এক্সেপ্ট ব্যাংক, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স কোম্পানিজ এবং কিছু বিদেশি কোম্পানি আছে যেগুলোর জানুয়ারি টু ডিসেম্বর হচ্ছে এন্ডিং। আদারওয়াইজ ম্যাক্সিমাম হচ্ছে আমরা দেখি জুলাই টু জুন এন্ডিং। আমাদের সাথে সোহেল আরাফাত জয়েন করেছেন। সোহেল আরাফাত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সোহেল আরাফাত, সোহেল আরাফাত, আপনার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন, কোথায় আছেন, কোন পজিশনে, এটা যদি একটু বলেন, আনমিউট করে বলেন। সোহেল আরাফাত, আপনাকে আমরা শুনতে চাচ্ছি। আরো একজন জয়েন করেছেন, দিন ইসলাম, আপনিও ইন্ট্রোডাকশন দিতে পারেন। দিন ইসলাম, কোন পজিশনে আছেন, কোন কোম্পানিতে আছেন, কাইন্ডলি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি আছি হচ্ছে ওয়ালটন গ্রুপে আছি, ওকে, অ্যাকাউন্টস অফিসার হিসেবে আছি। ওকে, ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, আমরা বাই দিস টাইম যদি আর কেউ এসে থাকেন, আমরা ধীরে ধীরে তাদের থেকে একটু ইন্ট্রোডাকশন শুনবো। ওকে। এবং আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অনেক সময় দেখা যায় ফুল ফিগার শো করা যায় না, মানে করতে গেলে সেটা অনেক বড় ফিগার হয়ে যায়, আমরা মিলিয়নে থাউজেন্ডে প্রকাশ করি। তো আপনি কততে প্রকাশ করছেন সেটা কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বলে দিতে হবে, যে রাউন্ডেড টু নিয়ারেস্ট থাউজেন্ড বা রাউন্ডেড টু নিয়ারেস্ট মিলিয়ন। ব্যাংকের ফিগার গুলো আমরা সাধারণত মিলিয়নে দেখতে পাই, ওখানে বড় ফিগার নিয়ে দেখা যায়। সো এবং প্রেজেন্টেড ইন, এখানে ইউরো লেখা আছে, এটা ইন্টারন্যাশনালি ইয়ে থেকে নেওয়া। সো আমাদের বাংলাদেশে তো সব টাকায় কনভার্ট করতে হবে, তাই না? সমস্ত কোম্পানিগুলোকে টাকায় কনভার্ট করে দেখাতে হবে এবং আপনার বলা থাকতে হবে যে অ্যামাউন্টে আসলে টাকাতে প্রকাশ করছে। তো এভাবে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে আইডেন্টিফাই করব। আচ্ছা, এবার রিপোর্টিং পিরিয়ড। সাধারণত অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয় এবং সেটার উপরেই কি করতে হয়, ট্যাক্স সাবমিট করতে হয়। সো এই অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যদি কোনো কারণে না করা হয়, হতে পারে না, অনেক কারণে হতে পারে, যেমন কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, স্লাইড কি অফ হয়ে গেল নাকি? এখন ঠিক আছে? স্লাইড দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যখন একটা কোম্পানি নতুন শুরু হয়, সেটার কিন্তু একটা 18 মাসের একটা সুবিধা তাকে দেওয়া আছে। হ্যাঁ, সো তখন তাকে 12 মাসের অ্যাকাউন্টস যে প্রিপেয়ার করতে হবে জরুরি না, সে চাইলে 18 মাসের অ্যাকাউন্টস প্রিপেয়ার করতে পারে। বাট এই যে যে বেশি সময়টা সে নিল, সেটার জন্য তাকে একটা এক্সপ্লেনেটরি একটা নোট দিতে হবে, হ্যাঁ, রিজনটা তাকে মেনশন করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা কম পিরিয়ডের জন্য অ্যাকাউন্টস প্রিপেয়ার করি, অনেক সময় 9 মাসের অ্যাকাউন্টস হয়, 7 মাসের অ্যাকাউন্টস হয়, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। সো কম হোক বা বেশি হোক, 12 মাসের, সো সেটা আপনাকে বলতে হবে যে রিজনটা কি, সেটা একটা এক্সপ্লেনেশন নোট দিতে হবে। কম্পারেটিভ ইনফরমেশন ফর 1 ইয়ার। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেহেতু আমরা দেখেছি, আমরা সবসময় দেখি না কারেন্ট ইয়ারের পাশে একটা আগের বছরের ইনফরমেশন দেওয়া থাকে? বলেন তো এটা কেন দেওয়া থাকে? অ্যাকাউন্টস তো আমরা দেখেছি, তাই না? কারেন্ট ইয়ারের ইনফরমেশনটার পাশে গত বছরের ইনফরমেশনটা থাকে, বাট এটা কেন থাকে? তুলনা করার জন্য যে আমাদের ভবিষ্যতে কিরকম চেঞ্জ তুলনা হয়েছে। করার জন্য, রাইট। আপনি যাতে একবারে চোখের দেখায় দেখে একেবারে কমে, মানে আহ, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করতে জানে না, সেও যাতে বুঝতে পারে গত বছরের সেলস কত ছিল, এই বছরের সেলস কত আছে। হ্যাঁ, এটা একদম বেসিক একটা ক্রাইটেরিয়া। এই কম্পারেটিভ ইনফরমেশন দেওয়াটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে বলা আছে। এই জন্য এই কম্পারেটিভ ইনফরমেশনটা দিতে হয় ফর কম্প্যারিজন। আচ্ছা, আমাদের সাথে কি আর কেউ জয়েন করেছে? আচ্ছা, সোহেল আরাফাত তো বলেননি কিছু। ওকে। আচ্ছা, এই কম্পারেটিভ ইনফরমেশনটা আসে কোত্থেকে? গত বছরের অডিটেড অ্যাকাউন্টস থেকেই কিন্তু এটা আসে। অনেক ক্ষেত্রে গত বছরের অডিটেড অ্যাকাউন্টস এর সাথে এই বছরের কম্পারেটিভ ফিগারটা নাও মিলতে পারে। অনেক ক্ষেত্রে আমরা দেখি এখানে রিস্টেটমেন্ট করা হয়, সো সেটারও সুযোগ আছে। আমরা ওই যে অ্যাকাউন্টিং পলিসি, এস্টিমেট চেঞ্জ এবং এরর যখন পড়বো, তখন আমরা দেখবো যে আসলে কম্পারেটিভ ইনফরমেশন গুলো রিস্টেট কিভাবে করতে হয়। ঠিক আছে, আপাতত জেনে রাখেন যে অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে না, মানে খুব রেয়ার ক্ষেত্রে এই প্রিভিয়াস ইয়ারের অডিট রিপোর্টের ফিগারের সাথে কম্পারেটিভ, এই বছরের ফাইন্যান্সিয়ালের সাথে যে কম্পারেটিভ, সেটার একটু ডিফারেন্স হতে পারে, রিস্টেটমেন্ট হতে পারে। ঠিক আছে, রিস্টেটমেন্ট হলে ফিগার গুলো একটু ডিফারেন্ট হবে, আদারওয়াইজ ফিগার অলওয়েজ মিলে যাওয়ার কথা। চেঞ্জিং কম্পারেটিভ ইনফরমেশন, এটা অলরেডি বলছি যে রিস্টেট হতে পারে, অ্যাডজাস্ট হতে পারে, এবং এটা ওই আপনার IS 8 অনুযায়ী চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি, অ্যাকাউন্টিং এস্টিমেট অ্যান্ড এররসটা যখন আমরা পড়ব, তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো যে আসলে কেন এই চেঞ্জটা করা হচ্ছে, বা এটা কি আসলে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। ফেয়ার প্রেজেন্টেশন, আমরা কিছুক্ষণ আগে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ সম্পর্কে ডিসকাশন করেছি। সেখানে আমরা কি দেখেছি যে ফেয়ার মানে হচ্ছে ইনফরমেশন ইজ ফ্রি ফ্রম এনি বায়াস অর ডিসক্রিমিনেশন। সো ফেয়ার রিপ্রেজেন্টেশনটা আসলে তাই,
যারা অ্যাকাউন্টস প্রিপেয়ার করবে ওদের দায়িত্ব হচ্ছে এই ইনফরমেশন গুলো যাতে ম্যানিপুলেটেড না হয়, যাতে ফেয়ার একটা প্রেজেন্টেশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রত্যেকটা ইনফরমেশনের থাকে, সেটা এনশিওর করা। এবং আইএফআরএস, আইএস, যত আইন কানুন সবাই বলেছে যে ফেয়ার প্রেজেন্টেশন করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আসলে প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, এবার আমরা এক একটা কম্পোনেন্ট ধরে ধরে একটু ব্রিফ একটা ডিসকাশন করি। সবার প্রথমে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটার প্রেজেন্টেশনটা কেমন হবে? আচ্ছা, অ্যাকাউন্টিং ইকুয়েশন সম্পর্কে কি আমাদের কারো আইডিয়া আছে? অ্যাকাউন্টিং ইকুয়েশন বলেন তো। এ ইকুয়াল টু এল প্লাস ওনার্স ইকুইটি। হ্যাঁ, এ হচ্ছে অ্যাসেট, তাই না? অ্যাসেট সাইডের সাথে এই প্রফিট অ্যান্ড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমরা মূলত দুইটা সাইড দেখতে পাই, একটা হচ্ছে অ্যাসেট সাইড এবং আরেকটা হচ্ছে লায়াবিলিটি অ্যান্ড ইকুইটি সাইড। এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরে বেস করে আসলে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা দাঁড়িয়ে আছে। তো এই লায়াবিলিটি এবং ইকুইটি এই দুইটার টোটাল অবশ্যই অ্যাসেটের টোটালের সাথে মিলে যাবে, তাই না? এখন অ্যাসেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। আবার লায়াবিলিটিকেও দুই ভাগে ভাগ করা যায়, কারেন্ট নন কারেন্টের বেসিসে। তো এগুলো আমরা একটু দেখি, কারেন্ট কি আর নন কারেন্ট কি। কারেন্ট হবে অ্যাসেট গুলো তখনই যখন used in normal operating cycle, held primarily for trading purposes, expected to be realized within 12 months, and যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হয়। আপনার নর্মাল অপারেটিং সাইকেল সাধারণত ধরা হয় 1 বছর, তো এটার মধ্যেই আপনি এই অ্যাসেট গুলোকে ইউজ করতে পারবেন, অথবা কোনো ধরেন ইনভেস্টমেন্ট আছে আপনার ট্রেডিং পারপাসে, এটা আপনি ট্রেডিং করার জন্য এই ইনভেস্টমেন্টটা করেছেন, বা আপনার কাছে হয়তো লিকুইড ক্যাশ আছে অথবা ক্যাশের ইকুইভ্যালেন্ট আছে। তো তখন আপনি এই অ্যাসেট গুলোকে কারেন্ট অ্যাসেটের আন্ডারে ফেলতে পারবেন। বলেন তো কয়েকটা উদাহরণ কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি থাকতে পারে, এক্সাম্পল দেন দুই একটা। জি জি, রিসিভেবল, হ্যাঁ, অ্যাকাউন্টস রিসিভেবল বা ট্রেড রিসিভেবল, আদার রিসিভেবল। সো রিসিভেবল একটা গুড এক্সাম্পল। আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস, হ্যাঁ, সো এটার আন্ডারে ক্যাশ ইন হ্যান্ডও থাকে, আবার ক্যাশ এট ব্যাংকও থাকে। ওকে, দেন আর ইনভেন্টরি থাকে না? ইনভেন্টরি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে আমরা দেখতে পাই ইনভেন্টরি থাকে। তারপরে আপনার অ্যাডভান্স ডিপোজিট, প্রিপেমেন্টস থাকে। আপনি কাউকে যদি অ্যাডভান্স দিয়ে থাকেন সেটা আপনার জন্য তো অ্যাসেট, বাট এটা উইদিন 1 ইয়ারে যদি রিয়েলাইজড হয়ে যায় সেটা আমরা কারেন্ট অ্যাসেট হিসেবে বুক করি। সো মূলত এই জিনিসগুলোকেই আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে দেখতে পাই। আর নন কারেন্ট অ্যাসেটের এক্সাম্পল বলেন তো, যেগুলো, আচ্ছা আচ্ছা আমরা একটু বলি নন কারেন্ট কোনগুলো। কারেন্ট ছাড়া যা আছে সবই কিন্তু নন কারেন্ট। এই যে 4টা ক্যাটাগরি, এই 4টা ক্যাটাগরিতে যেটা না পড়বে সেটাই হচ্ছে নন কারেন্ট। সো নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট হচ্ছে যেগুলো মোর দেন 1 ইয়ার আপনার বুকস অফ অ্যাকাউন্টসে থাকবে এবং ফিজিক্যালি সেটা থাকবে আর কি। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হতে পারে, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট হতে পারে, এবং ইনটেনজিবল কিছু অ্যাসেট থাকতে পারে, ফর এক্সাম্পল সফটওয়্যার। আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকতে পারে, লিজ হোল্ড অ্যাসেট যেটাকে রাইট অফ ইউজ অ্যাসেট আমরা বলি, এগুলো থাকতে পারে। মানে এটা কিন্তু বছরের পর বছর ধরে আপনার কাছে রয়ে যাবে। আপনার কাছে মোটর ভেহিকেল আছে, আপনার কাছে মেশিনারিজ আছে, আপনার ফার্নিচার ফিক্সচার আছে, এগুলো তার একদিনে ফুরিয়ে যাবে না, এগুলো বছরের পর বছর ধরে রয়ে যাবে। সো সেগুলো নন কারেন্ট নেচারের ফিক্সড অ্যাসেট, এগুলো নন কারেন্ট অ্যাসেট। সো এগুলোকে আমরা নন কারেন্ট ক্যাটাগরিতে দেখাবো, আর কারেন্ট অ্যাসেট গুলোকে কারেন্ট ক্যাটাগরিতে দেখাবো। এই গেল অ্যাসেটের ক্লাসিফিকেশন। এবার আসি আমরা লায়াবিলিটিতে। লায়াবিলিটিস কখন কারেন্ট হবে? এটা তখনই কারেন্ট হবে যখন টু বি সেটেলড ইন নর্মাল অপারেটিং সাইকেল, হেল্ড প্রাইমারিলি ফর ট্রেডিং পারপাসেস, ডিউ টু বি সেটেলড উইদিন 12 months,
no unconditional right to defer the settlement for at least 12 months. আর এই কন্ডিশন গুলো যদি ফুলফিল না করে সেগুলোকে আমরা নন কারেন্ট লাইবিলিটি ক্যাটাগরিতে ফেলে দেব। আচ্ছা, সো 12 মাসের মধ্যে আমাদের যদি লাইবিলিটি গুলার মেয়াদ বা যে রাইটটা ছিল সেটা শেষ হয়ে যাবে এবং এটা এক্সটেন্ড করবে না 12 মাসের উপরে। ট্রেড পেয়েবল বা অ্যাকাউন্টস পেয়েবল, এটা সাধারণত দেখা যায় যে 1 বছরের মধ্যে দিয়ে দিতে হয়। আপনি আপনার সাপ্লায়ারের কাছ থেকে 6 মাস মেয়াদি হয়তো ক্রেডিট পিরিয়ড পেয়েছেন, বা এত এত মেয়াদ সাধারণত থাকেও না, অনেক সময় 3 মাস বা 2 মাস এরকম থাকে। সো এটা আপনার উইদিন 1 ইয়ার অবশ্যই তাকে পেমেন্ট করে দিতে হবে। শর্ট টার্ম লোন নিয়েছেন 1 বছরের জন্য, সো এটা তো 1 বছর পর আপনাকে দিয়ে দিতেই হবে। আহ ট্যাক্সের প্রভিশন আমরা রাখি না, প্রভিশন বা পেয়েবল যেটা কারেন্টের মধ্যে থাকে সেগুলো হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। যে প্রভিশন গুলো 1 বছরের মধ্যে আপনার দিয়ে দিতে হবে, যেমন ট্যাক্সটা কি হয়, অ্যাকাউন্টস হওয়ার পরের বছর সাধারণত অ্যাসেসমেন্ট হয়ে যায়। সো সেই ক্ষেত্রে 1 বছরের মধ্যে যেহেতু পে করে দিতে হবে, ট্যাক্সের এটা আমি প্রভিশন বা পেয়েবল যাই রাখি কারেন্টের মধ্যেই রাখি। ডিভিডেন্ড পেয়েবল যখন ডিক্লারেশন হয়ে যায় উইদিন 1 ইয়ার কিন্তু ডিভিডেন্ড পে করতে হয়, সো ডিভিডেন্ড পেয়েবল করে রাখতে হবে। সো আরো কিছু থাকতে পারে, যেমন অনেক সময় আমরা আগে খুব এই টার্মটা ইউজ হতো, আনআর্নড রেভিনিউ। আপনি সেলস মানে সেলস ঘটনাটা ঘটেনি তার আগেই টাকা পেয়েছেন, অ্যাডভান্সে টাকা পেয়ে গেছেন, তো এটা কিন্তু আপনার জন্য দায়, আপনার জন্য লায়াবিলিটি। তো অ্যাকাউন্টসে কিভাবে শো করবেন এটাকে? সো অ্যাকাউন্টসে লায়াবিলিটি আকারে শো করতে হবে। হ্যাঁ, আহ তখন এগুলোর বাহিরে যদি আপনার আরো কিছু লায়াবিলিটি থাকে, 5 বছরের ব্যাংক লোন নিয়েছেন, লিজ নিয়েছেন, সো লিজ নিলে দুইটা এফেক্ট, অ্যাসেটও আসে আবার লায়াবিলিটিও আসে। সো যেই পোর্শনটুকু আপনার নন কারেন্ট মানে মোর দেন 1 ইয়ার পর্যন্ত এক্সিট করে যাবে ওইটুকু আমাদের চলে আসবে নন কারেন্টে। ঠিক আছে? আর এরকম বড় ধরনের লোন, ডিবেঞ্চার বা বন্ড এগুলো যদি থাকে সেগুলো কিন্তু লং টার্ম লায়াবিলিটি হিসেবে শো করতে হবে। আমি কি বুঝাতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা ঠিক। ওকে, আচ্ছা, এখানে একটা কোশ্চেন আপনাদের জন্য, এটা একটু ভালো করে দেখেন, দেখেন তো সলভ করা যায় কিনা। কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? কোশ্চেনটা বুঝতে পারিনি। আচ্ছা, এখানে অড ওয়ান বের করতে হবে, মানে যেটাকে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা অ্যাসেটের কারেন্ট নন কারেন্ট এগুলো বের করছিলাম না, এখানে রিসিভেবল জি। দেখানো আছে, ইনভেন্টরি দেখানো আছে, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট দেখানো আছে এবং ক্যাশ দেখানো আছে, সবগুলোই তো অ্যাসেট। বাট তারপরও কোনটাকে আপনার কাছে অড মনে হচ্ছে, যে অন্যগুলোর সাথে মিলছে না? প্রপার্টি প্ল্যান্ট প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট কেন? এটা নন কারেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে নন কারেন্ট আর বাকিগুলো হচ্ছে কারেন্ট, তাই না? তার মানে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টটা হচ্ছে একটা অড এখানে, মানে অন্যগুলোর সাথে মিল নেই। আচ্ছা, এরপরে আমরা আসি স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকামে। সো এখানে দুইটা ভাগ, একটা ভাগ হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এবং আরেকটা ভাগ হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, স্টেটমেন্ট অফ আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। এখানে আদারটা বাদ পড়ে গেল কেন? ওকে, সো আমরা
প্রফিট অ্যান্ড লসের মধ্যে আসলে কি কি দেখতে পাই? সবার প্রথমে কিন্তু রেভিনিউ থাকে, তাই না? রেভিনিউ বা সেলস ফিগার যেটা থাকে, তার থেকে কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ সেলস বাদ দিলে আমরা পাই গ্রস প্রফিট বা গ্রস লস। লসটা খুব কম আমরা দেখি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা গ্রস প্রফিটটাই দেখতে পাই। সো এটা থেকে আবার আমরা বিভিন্ন অপারেটিং এক্সপেন্সেস যেগুলো থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকে, নানান রকমের ডিস্ট্রিবিউশন কস্ট থাকে, সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স থাকে, এগুলোকে আমরা বাদ দিই এবং যদি আদার ইনকাম বা আদার কোনো অপারেটিং ইনকাম থাকে সেগুলোকে আমরা অ্যাড করি। কোম্পানিতে নানান রকম ফাইন্যান্স কস্ট থাকে, ব্যাংক চার্জ থাকে, কমিশন থাকে, নানান রকমের এক্সপেন্স থাকে, এগুলোকে আমরা বাদ দিই। আর কি যোগ করি? যদি কোনো তাদের ইনভেস্টমেন্ট ইনকাম থাকে, কোন অন্য এক কোম্পানির অন্য কোম্পানিতে ইনভেস্টমেন্ট থাকতে পারে না, সেখান থেকে তো ইনভেস্টমেন্ট থাকলে তার মানে সেখান থেকে একটা ডিভিডেন্ডও পাবে বা কোনো শেয়ার অফ প্রফিট পাবে। সো এইরকম ইনভেস্টমেন্ট ইনকাম গুলোকে আমরা অ্যাড করে দিই। তারপরে আমরা কি পাই? প্রফিট বিফোর ট্যাক্স। তো সেখান থেকে ট্যাক্স যখন আমরা মাইনাস করে দেই, ট্যাক্সের একটা প্রভিশন রেখে সেই ফিগারটাকে বলি প্রফিট আফটার ট্যাক্স। সেই প্রফিট আফটার ট্যাক্স পর্যন্ত হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। এখন আদার কম্প্রিহেন্সিভ ইনকামে আমরা আসলে কি দেখাই? আপনাদের মনে কোশ্চেন আসতে পারে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কিছু কিছু স্পেসিফিক এরিয়াকে বলেছে যেগুলোকে আদার কম্প্রিহেন্সিভ ইনকামে দেখাতে হবে। আচ্ছা, অ্যাসেট ভ্যালুয়েশন সম্পর্কে আপনাদের কি কোনো আইডিয়া আছে? অ্যাসেট ভ্যালুয়েশন কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টসে 100 বছর আগে কেনা অ্যাসেটটার যেই ভ্যালু, বর্তমানে আমরা যদি সেই অ্যাসেটটাকে বিক্রি করতে চাই, তার কি সেই কি ভ্যালু থাকবে? থাকবে না না। ম্যাডাম, থাকবে না। কারণ এই আগের কস্টের কি হয়েছে, যেই দিন সে কিনেছে ওইটা সে বুকস অফ অ্যাকাউন্টসে বুক করেছে, সে ডেপ্রিসিয়েশন চার্জ করেছে বছরের পর বছর। এমনও হতে পারে ডেপ্রিসিয়েশন চার্জ করে করে অ্যাসেটের ভ্যালু সে এখন বর্তমানে কিছু নাই তার বুকস অফ অ্যাকাউন্টসে, বাট ফিজিক্যালি সেই অ্যাসেটটা আবার সে ইউজ করছে। এরকম ঘটনাও কিন্তু ঘটে। হ্যাঁ। সো ভ্যালুয়েশনটা করা হয় কেন? এই বুকস অফ অ্যাকাউন্টস এর সাথে মার্কেট ভ্যালু, অ্যাসেটের মার্কেট ভ্যালুর যে পার্থক্য, এটাকে কম করে দেওয়ার জন্য। মানে বাজারে যেটা ফেয়ার মার্কেট ভ্যালু আছে সেই ভ্যালুতে আসলে যাতে বুকস অফ অ্যাকাউন্টস অ্যাসেট গুলোকে দেখানো হয়, এই কারণে ভ্যালুয়েশনটা করা হয়। এখন যখন আপওয়ার্ড ভ্যালুয়েশন হয়, তখন কিন্তু একটা রিভ্যালুয়েশন গেইন হয় বা রিভ্যালুয়েশন সারপ্লাস হয়। এইটাকে স্ট্যান্ডার্ড বলে দিয়েছে আদার কম্প্রিহেন্সিভ ইনকামের মধ্যে শো করতে। সো এরকম কিছু স্পেসিফিক জায়গা আছে যেগুলোই আদার কম্প্রিহেন্সিভ ইনকামে দেখানো হয় এবং এটার সাথে রিলেটেড ট্যাক্সটা এখানে ডিডাক্ট করা হয়। এটা উপরের ট্যাক্সেশনের সাথে ডিডাকশনটা হয় না, নিচে আলাদা করে হয়। সো তারপরে যে ফিগারটা পাওয়া যায়, মানে প্রফিট আফটার ট্যাক্সের সাথে আপনি এই আদার কম্প্রিহেন্সিভ ইনকামের আইটেমটাকে অ্যাডজাস্ট করে যেটা পান সেটা হচ্ছে টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম। ঠিক আছে? সো এই গেল প্রফিট অর লস। তারপরে আমরা আসি, আচ্ছা এখানে ডিসকাশন করা আছে, এগুলো বলে ফেলছি অলরেডি, বলে ফেলছি। আচ্ছা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা যখন প্রিপারেশন করি তখন আমরা বলেছি যে ওয়ার্কিং নোটের মধ্যে এই ফিগার গুলো কিভাবে আসছে সেটার একটা ওয়ার্কিংস থাকে। যত এক্সপেন্স আমরা প্রফিট অর লসে দেখাই, এগুলোকে দুই ভাবে দেখানো যায়। একটা হচ্ছে বাই নেচার আর একটা হচ্ছে বাই ফাংশন। ঠিক আছে? সেগুলো একটু জেনে রাখেন। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, কেউ কি দেখেছেন এই স্টেটমেন্টটা? স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি আমাদের কি দেখা আছে? না ম্যাডাম, দেখিনি। দেখেছেন কিন্তু খেয়াল করে দেখেন নাই। যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেছেন তারা অবশ্যই এই স্টেটমেন্টটা দেখেছেন কিন্তু খেয়াল করেন নাই, কোনো কারণে হয়তো আপনাদের কাজে লাগে নাই, ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস দিয়ে কাজ হয়ে গেছে, সো এই স্টেটমেন্টটা আপনারা ইগনোর করে গেছেন। তো এটার মধ্যে কি থাকে? এটার মধ্যে একটা ওপেনিং ব্যালেন্স থাকে। গত বছরে যেটা ক্লোজিং, এই বছরে সেটা ওপেনিং হয়ে আসে এবং এখানে আমরা দেখতে পাই প্রফিট অ্যান্ড লস থেকে একটা অ্যামাউন্ট চলে এসে রিটেইন আর্নিংস এর সাথে যোগ হয় এবং মানে রিটেইন আর্নিংস এর ওপেনিং এর সাথে ডিউরিং দ্য ইয়ারের যে প্রফিট বা লস সেটা যোগ হয়ে একটা অ্যামাউন্ট আসে
এবং ট্রানজেকশন যেগুলো হচ্ছে ওনার্সদের সাথে হয়, শেয়ার ক্যাপিটাল যদি ইনক্রিজ করে সেটা আসে, বা কোনো রিজার্ভ থাকলে সেটা আসে। জেনারেল রিজার্ভ হতে পারে, রিভ্যালুয়েশন রিজার্ভ হতে পারে, নানান রকমের রিজার্ভ হতে পারে। সো শেয়ার ক্যাপিটাল থাকে, অনেক সময় শেয়ার প্রিমিয়াম থাকতে পারে, দেন রিটেন আর্নিংস থাকে, আদার কিছু রিজার্ভ থাকতে পারে। ডিউরিং দ্য ইয়ারের যদি কোনো ট্রানজেকশন থাকে সেগুলোকে চার্জ করে, এবং ফাইনালি ক্লোজিং ব্যালেন্সটা আমরা এই স্টেটমেন্টে পাই। আচ্ছা, নোটস, হ্যাঁ, নোটসে আমরা আহ, অবশ্যই সেখানে একটা সিস্টেম্যাটিক অর্ডারিং থাকা উচিত, বাট একদম এক্স্যাক্টলি যে সিস্টেম মানে একদম মানে ওয়ান ওয়ান টু যে আপনার ব্যালেন্স শিটের আইটেম ওয়াইজ যে মিলতে হবে এটা কিন্তু জরুরি না, বাট মিললে ভালো। আপনি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট 3 নাম্বার নোটে দেখিয়েছেন, তারপরে আছে আপনার ইনটেনজিবল অ্যাসেট, এটা আপনি 4 নাম্বার নোটে দেখালে দেখতে সুন্দর লাগে, বাট এটা কিন্তু ওভাবে মানে ম্যান্ডেটরি না। আচ্ছা, সো নোটস এর মধ্যে প্রথমে লেখা থাকতে হবে কোন কোম্পানি কোন পিরিয়ডের জন্য অ্যাকাউন্টস প্রিপেয়ার করা হয়েছে, মানে এটাও নোটসও তো একটা কম্পোনেন্ট। সো আপনি প্রত্যেকটা কম্পোনেন্টের শুরুতে যেভাবে আইডেন্টিফিকেশন করেন নোটস ওইভাবে আইডেন্টিফিকেশন করতে হবে। অ্যাকাউন্টিং পলিসি গুলো লেখা থাকবে, এবং কি কি বেসিসে প্রিপারেশন করা হয়েছে, গোয়িং কনসার্ন কিনা, কস্ট বেসিসে কিনা, নাকি রিভ্যালুয়েশন বেসিসে, নাকি হিস্টোরিক কস্ট, এগুলো কিন্তু স্পেসিফিক্যালি মেনশন থাকতে হবে পলিসি নোটের মধ্যে। জাজমেন্টস অ্যান্ড এস্টিমেশন আনসার্টিনিটি। আচ্ছা, বিষয়টা হচ্ছে উম, এটা নিচে নেমে গেল কেন? আমরা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অনেক ইস্যু আছে যেগুলো 100% সার্টেন হতে পারি না। খুব কমন একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ট্যাক্সের প্রভিশন। আমরা আনুমানিক একটা প্রভিশন রাখি, বাট ট্যাক্সের আইন পরিবর্তন হয় না, প্রত্যেক ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু ট্যাক্সের আইন পরিবর্তন হয়। এবং আমরা অ্যাকাউন্টসটা তো প্রিপেয়ার করি সাধারণত জুন পর্যন্ত। তো জুনের সময় কি হবে, জুনের পরে দেখা যায় যে ওই সময়টাতে বাজেট হয়, ফাইন্যান্সিয়াল অ্যাক্টের চেঞ্জেস আসে, ট্যাক্সের আইনের চেঞ্জেস আসে। তো সেটার এক্স্যাক্টলি ওই প্রভিশনটাই যে আপনার রাখা হয়েছে সেটা কেউ বলতে পারে না। আবার ডিসিটি অনেক এক্সপেন্সকে ডিসঅ্যালাউ করে দেয়, অনেক এক্সপেন্সকে ইনকাম হিসেবে চার্জ করে দেয়। ট্যাক্সে তো অনেকে আছেন, আপনারা তো এগুলো খুব ভালোভাবে জানেন। সো এমনও হতে পারে প্রভিশন যেটা রেখেছেন তার থেকে বেশি ট্যাক্স পে করতে হচ্ছে, হয় না? এটাকে কি বলে বলেন তো? এটা হচ্ছে আন্ডার প্রভিশন সিনারিও। আপনার প্রভিশনের থেকে বেশি টাকা পে করা লাগলো, প্রভিশন রাখছিলেন 5 লাখ টাকা, দেওয়া লাগতেছে 7 লাখ টাকা। হ্যাঁ, সো এই একটা ইস্যু। আবার অনেক সময় হয় প্রভিশনটা আপনি বেশি রেখেছেন, আপনার অনেক ক্ষেত্রে এক্সাম্পশন চলে আসছে, আপনার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আছে, বা নানান ক্ষেত্রে দেখা গেল যে আপনি এক্সাম্পশন পেয়েছেন। সো তখন আপনার যে সিনারিওটা হবে সেটা হচ্ছে ওভার প্রভিশন। তার মানে প্রভিশনটা আপনি রাখছিলেন 5 লাখ টাকার, আপনার পে করতে হয়েছে 3 লাখ টাকা, 2 লাখ টাকা স্টিল প্রভিশনে রয়ে যাবে। সো প্রভিশনটা আমরা কিন্তু 100% সার্টিন হয়ে রাখতে পারি না। অ্যাসেসমেন্টের আগ পর্যন্ত বলা যায় না যে আসলে কত টাকা ট্যাক্স পেয়েবল হবে বা হওয়া উচিত ছিল। সো এই সমস্ত সিনারিওতে জাজমেন্ট অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? তারপরে অনেক সময় হয় না ক্লেইম, আপনার কোম্পানির এগেনস্টে কোনো একজন কেস করে দিয়েছে, এই কেসটা রেজাল্ট আপনি পান নাই, বাট ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ এবং অ্যাকাউন্টস প্রিপেয়ার করতে হবে। কেসটা যদি আপনি জিতে যান তাহলে আপনাকে 1 টাকাও পে করতে হবে না। আর যদি আপনি হেরে যান আপনাকে পেনাল্টি দিতে হবে। কত পেনাল্টি এটা তো রায় না আসা পর্যন্ত আমরা বলতে পারি না। এখন আপনি ওই সিচুয়েশনে কি করবেন বলেন তো? এই পেন্ডিং কেস চলতেছে, এটার জন্য কি আপনি 1 টাকাও প্রভিশন রাখবেন না? না কিভাবে আপনি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসটা শেষ করবেন? অ্যাকাউন্টস এর যিনি কে আছেন এখানে, অ্যাকাউন্টস এর আছেন এমন কে জানি আছেন আমাদের সঙ্গে? আপনার নামটা ভুলে গেলাম ভাই। রাশেদুল কি অ্যাকাউন্টস এর? জি ম্যাম। আচ্ছা, রাশেদুল বলেন তো এই যে পেন্ডিং কেসের ক্ষেত্রে আমাদের কি করণীয় আছে? ম্যাডাম এক্ষেত্রে আমরা কন্টিনজেন্ট রাখবো, অ্যাকাউন্টসের নোটসে আমরা উল্লেখ করে দিব। আচ্ছা,
সবার প্রথমে কেসটা যিনি হ্যান্ডেল করছেন, যে সলিসিটার, তার সাথে কথা বলতে হবে, উকিলের সাথে। উকিলের থেকে জানতে হবে যে ভাই আমাদের কোম্পানি কি হেরে যাবে না জিতে যাবে, এটার আহ, কত পার্সেন্ট চান্স যে কোম্পানিটা হারতে পারে, এবং যদি হেরে যায় কত টাকার পেনাল্টি দেওয়া লাগতে পারে। তার থেকে আপনি একটা ডিক্লিয়ারেশন নিবেন। সে যদি বলে যে আপনার 70% চান্স যে আপনি হেরে যাবেন, সো দেখা গেল যে আপনার হেরে যাওয়ার চান্সেস বেশি, সো আপনাকে এখানে প্রভিশন রাখতে হবে। এবং সে কি বলছে, সে বলছে যে এখানে আনুমানিক 4 লাখ টাকার মতো পেনাল্টি দিতে হবে। তাহলে তার কথা মতো আপনি 4 লাখ টাকার একটা প্রভিশন রাখবেন, যেহেতু সে বলছে যে হেরে যাওয়ার ভাগই বেশি। আর যদি সে বলতো যে 50-50 চান্সেস আছে, হারতেও পারেন জিততেও পারেন, 4 লাখ টাকা, বাট হেরে গেলে 4 লাখ টাকা দিতে হবে, তখন আপনি একটা ডিসক্লোজার দিতেন। কিন্তু এখানে তো সে বলে দিয়েছে যে আপনার হারার চান্সেসই বেশি, তার মানে আপনাকে প্রভিশন রাখতে হবে। সো এগুলো কিন্তু এস্টিমেশন, হ্যাঁ। উকিল বলছে, বাট উকিল অনেক সময় বলে যে জেতার সম্ভাবনা বেশি। যখন মামলার রায় হয় তখন দেখা যায় যে সিনারিও উল্টা, দেখা যায় যে কোম্পানি হেরে গেছে। তো এই কারণে আপনাকে একটা প্রিডিকশন করে, একটা এস্টিমেট করে, আপনার জাজমেন্ট অ্যাপ্লাই করে একটা প্রভিশন রাখতে হবে। সো 100% সার্টেন না হয়েও আমাদেরকে কিছু কাজ করতে হয় জাজমেন্ট এবং এস্টিমেশন অ্যাপ্লাই করে করে। আচ্ছা, এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা কিভাবে প্রিপেয়ার করি? সাধারণত আমরা এক্সেলে করি, তাই না? আগে এক সময় দেখা যেত যখন কম্পিউটার ছিল না, হাতে কলমে ক্যালকুলেটর চিপে চিপে প্রিপেয়ার করতে হতো। এখন আমরা এক্সেলের সাহায্য নেই, বা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সফটওয়্যার আছে, ইআরপি আছে, এসএপি আছে, নানান ধরনের সফটওয়্যার আছে। তো সেই সফটওয়্যারে প্রিপেয়ার করা হয়। আবার যে কোম্পানির একদম কিছুই নাই, সে আর কিছুতে না হোক, অ্যাটলিস্ট এক্সেলে অ্যাকাউন্টসটাকে প্রিপেয়ার করতে পারে। সো আমাদের কিন্তু আজকের ডিসকাশন শেষ। আপনাদের কারো কোনো কিছু জানবার আছে, কোনো কোয়েশ্চেন আছে? আজকে কিন্তু আমাদের ব্রিফ ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, খুব বেশি এক্সটেন্ড করি নাই। বাট আপনাদের দিক থেকে আমি এক্সপেক্ট করি যে আপনাদের কিছু বলার থাকতে পারে, জানবার থাকতে পারে কোর্স সম্পর্কে বা আমাদের ডিসকাসড টপিক সম্পর্কে। আমার একটু কথা ছিল, সেটা হলো আমি যে ডিসকানেক্ট হয়ে গেছিলাম প্রবলেম কারণে। মানে যে আপনি যেটা বলছিলেন যে লয়ারের সাথে কথা বলে আমরা কত 4 লাখ টাকা খরচ হতে পারে, আমরা এখান থেকে একটু এরপরে একটু আমি শুনি না, একটু যদি বলতে। মানে কোশ্চেনটা বুঝি নাই। এরপরে প্রভিশনটা রাখতে হবে, হ্যাঁ, তারপরে পরে কি হতে পারে নাকি? কোশ্চেনটা তারপরে কি আরেকবার হতে পারে বলবেন? জি জি, এই আচ্ছা, আপনি যেটা ওকে। বলছিলেন যে লয়ারের আচ্ছা, সাথে কথা বলে। প্রভিশনটা আমি কিভাবে রাখবো? ঠিক আছে, প্রভিশন রাখার তো ওয়ে আছে। আমাকে জার্নাল দিতে হবে সবার প্রথমে। জার্নালে ডেবিট এবং ক্রেডিট মিলতে হবে। ধরেন ক্লেইমের এক্সপেন্স, তো আপনি ধরলেন যে ক্লেইম এক্সপেন্স ডেবিট, প্রভিশন ফর ক্লেইম ক্রেডিট, এরকম একটা নাম দিয়ে একটা জার্নাল দিলেন। ঠিক আছে, আপনার এক্সপেন্সেও বুক হইলো এবং লাইবিলিটিজও ক্রিয়েট হলো। এখন যখন সিনারিওটা আসলো, ধরেন এটা আসলো অক্টোবর মাসে, হ্যাঁ। উম, অক্টোবর মাসে রায় আসলো, আহ, আপনি আহ, জিতে গেছেন। ঠিক আছে, তার মানে আপনার 1 টাকাও পে করতে হবে না। আপনাকে লয়ার বলছিল হারার সম্ভাবনা বেশি, বাট হয়তো নানান কারণে কেসটা আপনি জিতে গেছেন। তখন আপনি কি করবেন? তখন আপনি এটা জাস্ট রিভার্স করে দিবেন, রিভার্স এন্ট্রি দিয়ে দিবেন। ঠিক আছে, রিভার্স এন্ট্রি কি? প্রভিশনটাকে ডেবিট করবেন, খরচটাকে ক্রেডিট করবেন। আচ্ছা, এবার আরেকটা ঘটনা ঘটতে পারে যে আপনাকে ওই 4 লাখ টাকাই পেনাল্টি দিতে হলো। ঠিক আছে, পেনাল্টি দিতে হলো, তো তখন কি করবেন? প্রভিশনকে ডেবিট করবেন, আর যেহেতু ক্যাশ পেমেন্ট করবেন বা ব্যাংক থেকে পেমেন্ট করবেন, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস কে ক্রেডিট করবেন। আলামিন, আলামিন বুঝতে পেরেছেন? আর একটা ঘটনা ঘটতে পারে, আপনাকে 4 লাখ টাকার বেশি টাকা পেনাল্টি দিতে হলো। তখন প্রভিশন তো আপনি আগের থেকে পে করলেনই, আবার এডিশনাল এই বছরে আপনি খরচ দেখিয়ে এডিশনাল 1 লাখ টাকা এক্সপেন্স ডেবিট, আর ব্যাংক থেকে তো আপনার 5 লাখ টাকায় ক্রেডিট হলো। এমন হতে পারে 4 লাখ টাকার প্রভিশন আপনাকে দিতে হচ্ছে 3 লাখ টাকা। তো আপনি এক্সট্রা প্রভিশন করেছেন, ওটা রিভার্স করে উঠাই দিবেন। আর যেটা আপনি ক্যাশে পেমেন্ট করছেন, সেটা আপনি ক্যাশ ক্রেডিট করবেন, প্রভিশন ডেবিট করবেন।
আমাদের কোয়েশ্চেন যিনি করেছিলেন আপনার কি কোয়েরি ক্লিয়ার হয়েছে? আলামিন আলামিন সরকার আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, আপনি মিউট হয়ে আছেন। হ্যালো, বাকিরা তো শুনতে পারছেন আমাকে, নাকি আমার কথাই শোনা যাচ্ছে না? জি ম্যাডাম শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আমরা তো শুনতে পাচ্ছি। আলামিন সরকার, আপনার ডাউট থাকলে আপনি যদি বলতে না পারেন এখানে মেসেজ বক্সে লিখতে পারেন। চ্যাট বক্সে লিখলে এটাও আমি মানে ইয়েটা দিয়ে দিতে পারবো। না, বক্স তো খালি, কেউ কিছু লিখেন নাই। আচ্ছা, অন্য কারো কি কোনো কোয়েশ্চেন আছে? উনি ভালো একটা কোয়েশ্চেন করেছেন। আলামিন সরকার লাইনে নাই ম্যাডাম। এই মাত্র দেখলাম যে উনি অফলাইন হয়ে গেছেন। আমরা একটু অপেক্ষা করি, উনি আবার আসতে পারেন। আচ্ছা, বাকিদের আরো আজকের কোনো স্লাইডে এমন কোনো কিছু আছে যেটা বুঝতে পারেননি? তাহলে ওই স্লাইডে আমি আবার যে ডিসকাশন করব। ম্যাডাম এই স্লাইড গুলো কি আমাদের দিয়ে দিবেন না এটা? আপনাদেরকে প্রোভাইড করা হবে, রাইট, আপনাদেরকে প্রোভাইড করা হবে। এবং আমি এক্সপেক্ট করব যে আপনারা একটু বাসায় দেখবেন। কারণ কি, কারণ এগুলো যদি আপনি রিভাইজ না করেন তাহলে ক্লাসে কি ডিসকাশন করেছি এগুলো আপনি ওই ইয়ে অনুযায়ী, আইটেম অনুযায়ী বা টপিক অনুযায়ী মনে করতে পারবেন না। আর যদি নোট করে থাকেন সেটা তো খুবই ভালো। আলামিন সরকার ব্যাক করেছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পেয়েছি, একটু আচ্ছা, প্রবলেম আপনার চলতেছে। প্রবলেমটা কি মানে সলভ হয়েছে? আমি যে সলিউশনটা দিলাম পুরোটা কি বুঝতে পেরেছেন, যে ওভার প্রভিশন হয়ে গেলে জি কি জি বুঝতে করবেন, পেরেছি। আন্ডার প্রভিশন হয়ে গেলে কি করবেন? জি ওকে, পুরোটা আপনার বুঝতে আরো পেরেছি। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আর কোনো কোশ্চেন নাই? আজকে আপাতত কোশ্চেন নেই। আচ্ছা, আচ্ছা, আমি স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব, কোর্স তারপর আউটলাইনটাও দিয়ে স্লাইডটা দিব। দেখবো, আমি দেখে যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট দিন আপনাকে কোশ্চেন করবো। অবশ্যই আমাদের পড়ানোর সিস্টেমটাই এমন হবে যে আমরা প্রত্যেকটা নতুন মডিউল, নতুন সেশন শুরু করার আগে প্রিভিয়াস স্লাইড সম্পর্কে কারো কোনো ডাউট আছে কিনা, কোয়েরি আছে কিনা এগুলো জানতে চাইবো। তো তখন আপনারা যাতে বলতে পারেন, এজন্য এই উইকের মধ্যে, উইকলি তো একটাই ক্লাস আপনাদের, উইকের মধ্যে কাইন্ডলি একটু স্লাইড গুলোকে গো থ্রু করবেন, একটু পড়বেন। সো ঠিক আছে, আজকের তাহলে আর বেশি সময় না নেই, সবাই হয়তো অফিস করে ও আজকে তো ছুটি ছিল, আজকে তো ছুটি ছিল। এনিওয়ে, তারপরেও 2 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকাটা অনেকটা মানে টায়ারিংও হয়ে যায়। তো ঠিক আছে, তাহলে আজকে আর আমরা না আগাই, এবং নেক্সট উইকে দেখা হবে ইনশাল্লাহ। তো ভালো থাকেন সবাই, আবার আপনাদের সাথে আগামী সপ্তাহে আমরা ইনশাল্লাহ দেখা হবে। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। অবশ্যই।
ক্লাস কি শেষ হয়ে গেছে আজকে? ম্যাম কি চলে গেছেন? দিন ইসলাম ভাই?